খুবই অদ্ভুত ঘটনা, আমাদের একদম গ্রামীণ ঘটনা আর কি। কিন্তু একটা সময় সত্যি এমন ছিল, অনেক জাদুকর ছিল, সত্যি সত্যি তারা জাদু করত, এবং সেটা ভয়ঙ্কর ধরনের জাদু। দেখে মনে হবে যে মানুষ মারা গেছে, আসলে মানুষ মারা যায়নি। তো সেগুলো আবার তারা জীবিত করে ফেলতো। এখন আপনারা বলতে পারেন যে মৃত মানুষকে তারা কিভাবে জীবিত করে? আসলে মানুষ তো মারাই যায়নি, তো জীবিত তো করাটা স্বাভাবিক। মৃত মানুষকে তো কেউ জীবিত করতে পারবে না। তো ওইটাও ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষকে একটা মোহাচ্ছন্ন করে রাখা হতো, আর স্বাভাবিক সময়ের জন্য ওই ব্যক্তিকে বা কোনো প্রাণীকে অচেতন করে রাখা হতো, এরকম একটা ব্যাপার কাজ করতো আর কি। তো যাই হোক, আজকে আমাদের ঘটনার মধ্যে এমন একটি বিষয় সামনে চলে আসবে। তো কথা না বাড়িয়ে মূল ঘটনা চলে যাচ্ছি। তো আমজাদ মোল্লা ভাইয়ের যিনি ছোট দাদা ছিলেন, উনি মূলত মানে লাইফের শুরুর দিকে যখন উনি ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন, তখন বেশ কিছু দুষ্টুমি করতেন, বয়সের কারণে এমনিতে চলে আসতো। কিন্তু পরবর্তীতে উনি কখনো কারো ক্ষতি করেননি, এবং চেষ্টা করতেন সবসময় মানুষকে উপকার করার জন্য। অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ে বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বিভিন্ন সমস্যায় ওনার কাছে আসলে উনি চেষ্টা করতেন সেটা সমাধান করার জন্য। তো আল্লাহ যদি চাহেন তো সমাধান হতো। তো উনি অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন। আর ব্ল্যাক ম্যাজিক তো আসলে ব্ল্যাক ম্যাজিকই, এটা আপনি ভালো কাজেই লাগান আর খারাপ কাজেই লাগান, খারাপ তো খারাপই। তো যাই হোক, একদিন দিনের বেলায় উনি ঠিক করলেন উনি বহরপুর হাটে যাবেন। রাজবাড়ী জেলার যারা বাসিন্দা তারা বহরপুরের নাম তো অবশ্যই আপনারা জানবেন। তো তখন তো আর তো অনেক আগের ঘটনা, ভ্যান রিক্সার গাড়ি ওই পথে ওরকম কিছুই ছিল না। তো উনি যেটা করলেন, পায়ে হাঁটা শুরু করলেন। সকালবেলা হাঁটতে হাঁটতে উনি বহরপুর হাটে পৌঁছলেন। পৌঁছানোর পর হাটের কাজ শেষ করে আবার বাড়িতে ফেরা শুরু করলেন। আর বেলগাছি থেকে কিন্তু বহরপুর অনেক দূর। তো উনি হাঁটতে হাঁটতেই চলে আসলেন, এবং উনি চিন্তা করলেন যে হেঁটে হেঁটে যাব, রাত হলে হবে, কোনো সমস্যা নাই, তো ভয় তো পাই না। আর মজার ব্যাপার হলো উনি তো কোনো কিছুতে ভয় পেতেনই না, বরঞ্চ ভয়ই ওনাকে পেত, এমন একটা অবস্থা। আর উনি সবসময় বলতেন যে কোনো দুষ্টু জিন পরি আমার ক্ষতি করতে পারে না, মানুষ যদি আমাকে ক্ষতি করতে পারে সেটাই হতে পারে, যে মানুষই আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু কোনো জিন পরি আমাকে কোনো ক্ষতি করতে পারে না। আর উনি বলতেন যে পৃথিবীতে সবচেয়ে ভয়ানক প্রাণী হচ্ছে মানুষ, কারণ মানুষই সবচেয়ে বেশি একে অন্যের ক্ষতি করে। কোনো প্রাণী বা জিন, সমস্ত পৃথিবীর প্রাণী এবং জিন জাতি মিলেও মানুষকে যত ক্ষতি করে, এত ক্ষতি হয়তো তারাও করতে পারবে না। তো যাই হোক, উনি মূলত মানুষকেই ভয় পেতেন বেশি। উনি বাড়ির পথে ফিরছিলেন, রাত হয়ে গিয়েছিল কিন্তু তবে বেশ রাত হলেও তখন গ্রামে তো সন্ধ্যার পরে অনেক রাত হয়ে যায়, তখন রাত আনুমানিক 10টা সাড়ে 10টা বেজে গেছে আর কি। তো বর্তমান সময় যদিও 10টা সাড়ে 10টা তেমন কোনো রাত না, আমরা সেইভাবেই চিন্তা করি। তো উনি একা একাই আসছিলেন, তো রাস্তা কিন্তু অন্ধকার ছিল না। আর উনি চিন্তা করেছেন আরো আগেই চলে আসবে, তো এই জন্য টর্চ লাইট নিয়েও আসেননি আর কি। তো রাস্তা অন্ধকার ছিল না, অনেক রাত হলেও জ্যোৎস্নার আলো ছিল পর্যাপ্ত, এই কারণে অনায়াসে উনি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন জ্যোৎস্নার আলোয়। তো ওনার বাসায় আসতে পায়ে হাঁটা পথ 10 মিনিট বাকি আছে, এমন একটা জায়গায়। তো উনি রাস্তার পাশে দেখলেন 3জন বৃদ্ধা মহিলা। এই 3জনই ছিল সাদা কাপড় পরা, মাথার চুলগুলো সাদা ছিল, চকমক চকমক করছিল একদম, এমন সাদা চুল দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এই অন্ধকার রাতেও এবং চাঁদনি আলোতে। তো উনি খেয়াল করেন যে এদের প্রত্যেকের হাতে 3টা খালই, 3জন ছিল, প্রত্যেকের হাতে 3টা খালই। খালই নিশ্চয়ই প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পেরেছেন, বা যদি বুঝতে না পারেন আমি বলে দিচ্ছি। এটি বাঁশ দিয়ে তৈরি এক ধরনের গোল পাত্র বিশেষ, এর মধ্যে মাছ রাখে। আবার অনেকে আগে ছোটবেলায় বাজার করতে যাওয়ার সময় অনেকে এটা ইউজ করতো আর কি, খালই নিয়ে যেত। তো
অনেক ছোটবেলায় আমি দেখেছিলাম, আমার বাসায় একটা ছিল, তো যদিও সেটা বেশি দিন ব্যবহার করা হয়নি। তো যাই হোক, উনি দেখছেন যে ওই 3টা বৃদ্ধা মহিলার হাতে বাঁশের খালো, এবং ওরা মাঠের মধ্যে থেকে কি যেন তুলছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাতে? গ্রামের মহিলারা তো সন্ধ্যার পরে কোথাও বের হয় না সাধারণত, আর এত রাতে 3জন মহিলা বের হয়ে এটা মাঠের মধ্যে কি করে? তো উনি একটু দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করেন যে আসলে এরা কি করে। তো উনি দেখতে পান যে এই 3জন মহিলা তারা ওই মাঠের মধ্যে থেকে মাছ ধরছে, কিন্তু আজব ব্যাপার হলো মাঠে কোনো পানিই নেই, মাঠ একদম শুকনা। সেখান থেকে মাছ ধরছে আর ওই খালের মধ্যে রাখছে। তো তখন তো উনি বুঝতে পেরেছেন যে এরা কোনো মানুষ না, এরা 3টাই জিন। আর শুরুতেই বলেছি উনি কিন্তু ভয় পেতেন না, ভয়ই ওনাকে দেখে মানে পালাতে এমন একটা অবস্থা। তো উনি আর পেছন ফিরে পালাবেন কি, উনি আরো এগিয়ে গেছেন, মানে রাস্তা থেকে নেমে ওই মাঠের মধ্যে তাদের দিকে চলে গেছেন। যখন চলে গেছেন, ওর মধ্যে একজন বৃদ্ধা মহিলা, সে বলতেছে যে তুই এখানে কেন এসেছিস? আমরা কি তোর কোনো ক্ষতি করছি? তুই তোর মতো যাচ্ছিলি, আমরা আমাদের মতো কাজ করতেছি, তুই এখানে কেন আসলি? তোর জন্য কোথাও গিয়ে শান্তি পাই না। আর যেহেতু আজকে তুই নিজেই আমাদের এখানে চলে আসছিস, আজকে তোকে দেখি কি করা যায়। এই কথা যখনই বলছে তখন আমজাদ মোল্লা ভাইয়ের দাদা উনি সাথে সাথে, যেহেতু উনি অনেক কিছু জানতেন, সাথে সাথে নিজের শরীরকে বন্ধ করে নিয়েছেন। এবং শরীর বন্ধ করার পরে ওই দুষ্টু জিনেরা কি ক্ষতি করবে, উল্টো উনি ওনার 2 হাত দিয়ে 2 জিনের 2 হাত খপ করে ধরে ফেলছে। আর একটা জিন সে ও বাবা গো মা গো বলে সে দৌড় দিয়ে পালিয়ে অদৃশ্য হয়ে গেছে। এখন এই 2টা জিনকে উনি ধরে ফেলছেন। এই 2টা জিন এমন ছোটার চেষ্টা করতেছে, কিন্তু ওদের শরীরের অনেক শক্তি দিয়েও ওনার হাত থেকে ছুটতে পারতেছে না, কারণ তাদের শরীরের শক্তি ওই দাদার কাছে কাজে লাগছে না। কারণ উনি নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে শরীরকে বন্ধ করে নিয়েছিলেন, যার ফলে ওরা কিছুতে ছুটতে পারতেছিল না। আর উনি যেটা করেন, ওই 2টা বৃদ্ধা মহিলাকে টানতে টানতে, যেহেতু বাড়ি কাছেই ছিল, নিয়ে আসেন। ওরা 2জন বলতেছে যে আমাদেরকে ছেড়ে দে, ভুল হয়ে গেছে, ছেড়ে দে, তোকে আর কিছু বলবো না। আসলে ওরা তো আসলে ওই আমজাদ মোল্লা ভাইয়ের দাদার মানে ক্ষতি করতে আসলে যায়নি, ওরা ওদের মতো কাজ করতেছিল। উনি নেমে গেছেন আর কি ওইদিকে। যাই হোক, ওই 2টাকে ধরে টানতে টানতে নিয়ে আসেন, এবং নিয়ে এসে উনি যেটা করেন যে ওনার যে তন্ত্রমন্ত্র এটা দিয়ে ওনার বাড়ির একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছের সাথে ওই 2টাকে বেঁধে রাখেন। এদিকে ওই 2টাকে টেনে হিসড়ে আনতে গিয়ে ওনার শরীরের অনেক এনার্জি খরচ হয়েছে। তো উনি ওনার ওয়াইফকে ডাক দেন। তো ওনার ওয়াইফ দেখে যে তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডার সময় ওনার হাজবেন্ড একদম মানে ঘেমে অস্থির। তখন বলতেছে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, এই শীতের রাত্রে এভাবে ঘামতেছো কেন? তখন বলে যে 2টাকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখছি। বলে 2টা মানে 2টাকে? বলে এই যে আসার সময় এই ঘটনা। তখন উনি ওই হাতে ল্যাম্প ছিল, কুপি যেটাকে বলি, এই কুপি নিয়ে উনি আবার ওই কাঁঠাল গাছের কাছে দেখতে গেছেন যে কাঁঠাল গাছে কি হয়। তো ওনার ওয়াইফ দেখতেছে যে কাঁঠাল গাছটা বেশ ভয়ানকভাবে দুলতেছে ডানে বায়ে, এবং মনে হচ্ছে কাঁঠাল গাছটা কেউ ঝাঁকাচ্ছে এবং গাছের গোড়ায় কেউ আছে। ওখানে যাওয়ার পরে নাকি সুরে কান্না যে আমাদেরকে ছেড়ে দে, আর কখনো আসবো না তোদের কাছে। তো ওদের কান্নাকাটি দেখে এই আমজাদ মোল্লা ভাইয়ের দাদির মনে খুব দয়া হয়। তখন বলে যে এদেরকে ছেড়ে দাও, এই অযথা এদেরকে ধরে আনছো কেন, এরা কি তোমার ক্ষতি করতে গেছিল? তখন ওনার ওয়াইফের কথা শুনে বলে ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। তখন ওই 2টাকে ছেড়ে দেয়, ওরা চলে যায়। তো এইটুকু কিন্তু মানে প্রথম ঘটনা বলতে প্রথম ঘটনার একটা অংশ। এর কিছুদিন পর আর একটা ঘটনা ঘটে। সেটি হলো যে ওই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা উনি
বাঁশ ঝাড়ে গিয়েছিলেন বাঁশ কাটতে। তো বাঁশ এটি মানে দিনের বেলার এটা ঘটনা, যে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেছেন, তখন ওই যখন একটা বাঁশ কাটতেছেন দেখেন ওই বাঁশের আগা থেকে মানে ভয়ানক একটা অজগর সাপ, অ্যানাকোন্ডার মতো কালো একটা অজগর সাপ নেমে আসতেছে। তো দাদা তো বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে তো এই ধরনের সাপ, বিশেষ করে পাহাড়ি অঞ্চল ছাড়া তো অজগর সাপ খুব একটা দেখা যায় না। আর তারপর গ্রাম অঞ্চলে এরকম অজগর সাপ তো কল্পনাই করা যায় না। আর বাঁশের আগা থেকে নামছে, বাঁশের আগায় অজগর সাপ থাকবে কোথায়? এটা কোনো স্বাভাবিক অজগর সাপ নয়। তো উনি যেটি করেন, সাথে সাথে আবার নিজের শরীরকে বন্ধ করে নেন এবং উনি 3টা দাগ দেন ওনার সামনে। তো অজগর সাপ একটা দাগ পার হয়েছে, কষ্ট করে আর একটা দাগ পার হয়েছে, কিন্তু 3 নম্বর দাগের উপর যখনই উঠেছে, এই 3 নম্বর দাগের উপর উঠে অজগর সাপ আর নড়াচড়া করতে পারে না। এখন সমস্যা যেটা হলো সেটা হলো যে এই অজগর সাপ, আপনারা বুঝতেই পারছেন যে এটি তো কোনো মানুষ না, এটা জিন। আর সাপের রূপ ধরে জিন এসেছে, আর কোনো মানুষ তো রূপ চেঞ্জ করতে পারে না স্বাভাবিকভাবেই, জিন যেহেতু ইচ্ছাধারী। এখন যেহেতু দিনের বেলা, সেটা তার সুরত ধরে এসেছে, এখন ওই দাগের উপর এসে সেটা তার রূপকে চেঞ্জ করতে পারতেছে না। মানুষ যদি চলে আসে এখন, তখন ও আর কখনোই নিজের রূপকে পরিবর্তন করতে পারবে না। আর গ্রামের মানুষ আসলে তো ওকে পিটিয়ে মেরে ফেলবে। সে সাপ হয়েও এমন করুণ দৃষ্টিতে আমজাদ মোল্লা ভাইয়ের দাদার দিকে তাকিয়েছিল, ওই সাপের চোখের ওই করুণ দৃষ্টি ওনার মানে মনে দয়া সৃষ্টি করে। তখন চিন্তা করেন যে ছেড়ে দেই, অযথা একে রাখলে ও জিন, ও তো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেই, কিন্তু আমি মানুষ হয়ে তো মানুষের কারো ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি আমি করব না, সে মানুষ হোক আর জিনই হোক। তো উনি কি করেন, উনি আবার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যম দিয়ে ওই সাপকে ওখান থেকে মুক্ত করে দেন। ওই সাপ কি করে, আস্তে আস্তে আবার ওই বাঁশের মাথা দিয়ে এসেছিল, আবার সে আস্তে আস্তে উপরে উঠে অদৃশ্য হয়ে যায়। ওই দিন রাত্রে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা একটা স্বপ্ন দেখে যে ওই যে 3জন বৃদ্ধা মহিলা, ওই 3জন বৃদ্ধ মহিলা তার স্বপ্নের মধ্যে এসেছে, এবং ওদের মধ্যে থেকে একজন বলছে যে তুই আমাদের 2-2বার ছেড়ে দিয়েছিস, তুই মানুষ ভালো, তো এখন থেকে আমরা তোর আর কোনো ক্ষতি করব না বা ক্ষতি করার চেষ্টাও করব না, এবং পারতপক্ষে সামনেও আসবো না। যদি কখনো প্রয়োজন হয় আমাদেরকে ডাকবি, তাহলে আমরা যদি পারি উপকার করার চেষ্টা করব। তো এই কথা বলে স্বপ্নের মধ্যে তারা চলে যেতে যায়। তবে ওই সময় ওই স্বপ্নের মধ্যেই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা বলেন যে ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয় তো তোমাদেরকে ডাকবো। তো ওরাও খুশি হয়ে ওই স্বপ্নের মধ্যে বিদায় নেয়। পরে আমজাদ মোল্লা ভাই দাদার ঘুম ভেঙে যায়। তখন মানে উনি খুশি হন যে যাক, ওরা অন্তত মানে জিন জাতি হলেও, দুষ্টু জিন হলেও অন্তত ওদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করেছে যে না, ওদেরকে 2-2বার ছেড়ে দিয়েছি, আমি চাইলে তাদের ক্ষতি করতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, বা সেই সুযোগও ছিল, কিন্তু সেটা না করায় ওরা খুশি হয়েছে। যাই হোক, এর কিছুদিন পরে ওই এলাকায় এক জাদুকর আসে। তখনকার দিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জাদুকররা জাদু দেখাতো, বিভিন্ন ধরনের ভয়ানক জাদু দেখাতো। তো ওই এলাকায় মানে ওই বেলগাছি গ্রামে একজন জাদুকর আসে। সেই জাদুকর কি করতো, তার সাথে একটা বাচ্চা ছেলে থাকতো, এটা তারই ছেলে। সে ওই ছেলের হাত পা কেটে আলাদা করে ফেলতো এবং আবার জোড়া লাগিয়ে দিত। আর এই জাদুকর কি করতো, ওই যে একটা ঢোল নিয়ে যেত, ওই ঢোল নিয়ে গিয়ে ঢোল পিটাতো। তখন গ্রামের লোকজন চলে আসতো, স্পেশালি গ্রামের যারা মহিলারা আছে তারা কি করতো, ওই ধান, চাল, ডিম এইগুলো দিত, কেউ কেউ টাকাও দিত। তো এটাই ছিল ওই জাদুকরদের আয়ের মূল উৎস আর কি। তো
ওই জাদুকর ওই গ্রামে আসে, সে জানতো যে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা সেও ভালো তন্ত্রমন্ত্র জানে, মূলত তাকে চ্যালেঞ্জ করার জন্যই সে সেখানে আসে। সে সেখানে আসে এবং আসার পরে সে বলে যে তোমাদের সকলের সামনে আমার ছেলের মাথাকে আমি 2 ভাগ করে ফেলবো, মানে তার বডি থেকে মাথা আলাদা করে ফেলবো এবং আবার আমি জোড়া লাগিয়ে দেব। আমি শুনেছি যে তোমাদের গ্রামে নাকি খুব ভালো একজন কবিরাজ আছে, তো দেখি আমার এই জাদুর উপর সে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা। যদি প্রভাব বিস্তার করতে পারে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সত্যি সে কিছু জানে। এরপর ওই জাদুকর কি করে, তার হাতে থাকা ধারালো একটা অস্ত্র দিয়ে নিজের ছেলের মাথা এক কোপে বডি থেকে আলাদা করে ফেলে। মানে গল গল করে রক্ত বের হচ্ছিল, এলাকার মহিলারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এই সুযোগে জাদুকর মহিলাদেরকে বলতেছে যে দ্রুত আমার জন্য সবাই 1 কেজি করে চাল এবং 10 টাকা করে সবাই দিবা, না হলে কিন্তু তোমাদের বাচ্চাদেরও রাতের বেলা এরকম মাথা আলাদা হয়ে যাবে। এই কথা শুনে গ্রামের মহিলারা খুব ভয় পায়, যার যার বাড়ি থেকে চাল টাকা এগুলা নিয়ে আসতে শুরু করে। এই খবরের দিকে আমজাদ মোল্লা ভাই দাদার কাছেও পৌঁছে যায় যে এই ধরনের ঘটনা ঘটতেছে এখানে। এরপরে যে কাজটি হয় সেটি হলো যে তখন জাদুকর বলে এই দেখো এখন সকলের সামনে আমার ছেলের মাথাকে আমি জোড়া লাগিয়ে দেব। এখন জাদুকর এই যে তন্ত্র মন্ত্র পাঠ করতেছে, ছেলের মাথা আর জোড়া লাগে না। এদিকে ছেলের শোকে জাদুকরের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, যে হাই হাই কি হলো, কি করলাম। তখন সে নিজেই কান্নাকাটি করে হাউমাউ মানে শুরু করে দেয় যে সর্বনাশ, আমার ছেলের কি হবে এখন। তখন ওখানকার লোকজন বলে যে তুমি ই করো, ওই যে আমাদের যে একজন মুরব্বী আছে তার কাছে যাও, তার কাছে গিয়ে মাপ চাও, তুমি তো তাকেই অপমান করার জন্য আসছিলে এখানে, তার হাতে পায়ে ধরে মাপ চাও, সে যদি কিছু করার চেষ্টা করতে পারে সে করবে। তো সে সেখানে যায়, যাওয়ার পরে ওনার হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করে। তখন বলে আচ্ছা ঠিক আছে, এখন তোমার ছেলেকে তুমি ওই মাথা জোড়া লাগানোর ব্যবস্থা করো, হয়ে যাবে। সত্যি জাদুকর তখন আবার যখন তার তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ঠিক হয়ে যায় এবং ওই জাদুকর তাকে গুরু মেনে ওইখান থেকে চলে যায়। তো প্রিয় লিসেনার্স, এটা একটা বিষয় আপনাদেরকে একটু ক্লারিফাই করে দিই আমি এই জায়গাটা। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করতে পারেন এটা কিভাবে সম্ভব, এটা কি সম্ভব কখনো? তো আমি শুরুতেই বলেছি যে এই ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে এক ধরনের ইলিউশন সৃষ্টি করা হয়। অ্যাকচুয়ালি আসলে মানুষ হত্যা করাই হয়নি, এক ধরনের মানে ভ্রমের মধ্যে মানুষ থাকে। তবে হ্যাঁ, এটা সত্য যে যার উপর এটা প্রয়োগ করা হয় সে ওই সময় সেন্সলেস থাকে বা এরকম কিছু একটা অবস্থায় থাকে। আর আমরা এখন বিভিন্ন সময় জাদু দেখি যে হাত পা কেটে আলাদা করে ফেলতেছে, এগুলো টোটালি কিন্তু মানে টেকনোলজি এবং মানে কারসাজি, প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের কারসাজি। এটা মূল জাদু বলে কিছু না। কিন্তু অ্যাকচুয়ালি ওই এখন যেটা বললাম যে জাদুকর যেটা করেছিল এটা কিন্তু সত্যি জাদু। তো যাই হোক, এরপরে যেটা হয় সেটা হলো যে এই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা উনি ওনার এলাকার নাসির হুজুর নামে একজন খুব আল্লাহ আল্লাহ লোক ছিলেন, তো তার কাছে বায়াত গ্রহণ করেন এবং এই সব ধরনের জাদু, এই সমস্ত কালো জাদু সব যা জানতেন সবকিছু ছেড়ে দেন এবং একদম টোটালি উনি নিজেকে বদলে ফেলেন এবং উনি একজন ইমানদার পরহেজগার মুসলমান হয়ে যান। 2004 সালে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা মারা যান এবং উনি যেদিন মারা যান, ওই যে কাঁঠাল গাছের কথা বলছিলাম প্রিয় লিসেনার, যে কাঁঠাল গাছের 2টো জিনকে উনি বেঁধে রেখেছিলেন, উনি মারা যাওয়ার মানে যেদিন মারা যান ওই দিনই ওই কাঁঠাল গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং সবাই বলে যে উনি যেদিন মারা যান সেদিন ওই কাঁঠাল গাছও মারা গিয়েছিল। কাঁঠাল গাছের সাথে ওনার কি সম্পর্ক ছিল এটি নিশ্চিত না, আমজাদ মোল্লা ভাই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এটা একটা রহস্য, হয়তো বা কোনো একটা ব্যাপার ছিল, থাকতে পারে, জাদু টোনার ব্যাপারও থাকতে পারে বা এমনি অন্য বিভিন্ন ব্যাপারও থাকতে পারে, এটা আমরা নিশ্চিত নই। তো আমজাদ মোল্লা ভাই ওনার দাদার জন্য দোয়া চেয়েছেন, কারণ উনি কিন্তু
ওই ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়ে তওবা করে উনি একদম ধর্মের পথে ফিরে এসেছিলেন। বাকি জীবন মানে ধর্মকর্ম করে উনি কাটিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, যেহেতু উনি ওই পথ থেকে ফিরে এসেছিলেন, তওবা করেছিলেন। সুতরাং এরপরে তো আর কোনো কথা থাকে না। প্রিয় লিসেনার্স, আশা করছি আমজাদ মোল্লা ভাইয়ের পাঠানো ওনার দাদার সাথে ঘটে যাব না বা ওনার দাদা কেন্দ্রিক ঘটনা আপনাদের সকলের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বরিশালের শায়েস্তাবাদ থেকে মোহাম্মদ রায়হান। রায়হানের একটি ঘটনা কিছুদিন আগেই আমরা প্রচার করেছিলাম, যে ঘটনাটি রায়হানের নিজের সঙ্গে ঘটেছিল। আর এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি রায়হানের নিজের সঙ্গে না ঘটলেও রায়হান এই ঘটনার কিছু একটা অংশ প্রত্যক্ষ করেছে এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি রায়হানের সম্পর্কে মামি হন। শুরুতে বলে দেই ঘটনাটির সময় 2022 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে, এমন একটি সময়, মানে খুব বেশি দিন আগের নয়। আর ঘটনাটি ঘটেছে এই শায়েস্তাবাদ এলাকারই হবিনগর গ্রামে। রায়হানের নানারা 7 ভাই, আর এই 7 ভাই যেই জায়গাতে বসবাস করেন, বিশাল একটি এরিয়া নিয়ে, ওনারা যেই জায়গাতে বসবাস করেন এই জায়গাটি ইংরেজির ছোট হাতের আই বর্ণের মতো। আমরা যদি ইংরেজির ছোট হাতের আই বর্ণ লিখতে যাই তাহলে আমরা দেখতে পাই যে একটি দাড়ির মতো চিহ্ন দিতে হচ্ছে এবং তার উপরে একটি বৃত্তাকার ছোট্ট ডট চিহ্ন দিতে হচ্ছে। তো মূলত ওই এরিয়াটা, মানে যে জায়গাতে রায়হানের 7 নানারা বসবাস করেন পারিবারিকভাবে একই জায়গায়, তো ওনাদের জায়গাটা উপরে ড্রোন থেকে দেখলে বা পাখির চোখে দেখলে ঠিক ইংরেজি আই বর্ণের মতো মনে হবে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটি ছোট ভাবার কোনো কারণে, এটা কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়ে। ওই গোল যেই জায়গাটা, এই জায়গাটা মূলত ওনারা সবাই থাকেন, 7 ভাই থাকেন, মানে 7 নানারা থাকেন, তার সন্তান সন্ততি সবাই মিলে থাকেন সেখানে। আর ওইখান থেকে একটি লম্বা রাস্তার মতো বের হয়ে গেছে আর কি ওই জায়গা থেকে, এই জন্য সেটা আই বর্ণের মতো দেখা যায়। তো রায়হানের যেই 7 নানা, এই 7 নানার মধ্যে 2 নানা ওই রাস্তা দিয়ে মূলত ওই বৃত্তাকার এরিয়াতে ঢোকার সময় সামনের দিকে 2 নানা থাকেন, আর অন্য 5 নানা ওনারা পেছন দিকে থাকেন। আর পেছন দিকে মূলত দেখা যাচ্ছে যে অনেক পুরাতন গাছ গাছালি, তারপরে ঝোপ জঙ্গল এরকম আছে। তো ঘটনাটি যেই পরিবারের সঙ্গে ঘটেছে সেটি হচ্ছে রায়হানের এক নানাটি, সেটা হচ্ছে জনি নানা। এই জনি নানার এক ছেলে রয়েছে, তার নাম হচ্ছে মানিক, আর এই মানিকের স্ত্রী হচ্ছে সোনিয়া। মূলত এই ঘটনাটি তার মামি সোনিয়ার সঙ্গে ঘটেছে। তো এখন মূল ঘটনাতে চলে যাই, যে সময় থেকে ঘটনাটি শুরু হয়েছিল আর কি। রায়হানের মামা মানিক উনি এক রাত্রে শোল মাছ কিনে নিয়ে আসেন। বরিশাল তো নদী এলাকা, অনেক ধরনের মাছই পাওয়া যায় সেখানে। তো শোল মাছ কিনে নিয়ে এসে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী সোনিয়া, তাকে রান্না করতে বলেন। তো মানিকের আবার 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে, তার মধ্যে সবচেয়ে বড় মেয়ে, তার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর বা সর্বোচ্চ 9 বছর, এরকম একটা বয়স আর কি তার। তো এই সোনিয়া মামি সে তো রান্না করছে, রান্না শুরু করে দেয় আর কি, মোটামুটি মাছ কাটা শেষ, প্রসেস করছে সবকিছু। এখন যেহেতু উনি রান্না করছে, তো ছোট বাচ্চারা যাতে ওনাকে বিরক্ত না করে, এই জন্য রায়হানের যে মামা মানিক মামা উনি কি করছেন, ওনার অন্য যে ছোট ছোট 2 সন্তান তাদের সঙ্গে খেলাধুলা করছেন, তাদেরকে ব্যস্ত রাখছেন যাতে মাকে ডিস্টার্ব না করে। আর ওনার যে বড় মেয়ে, সেই বড় মেয়ে তার মাকে রান্নার কাজে সাহায্য করছে। মাছ রান্না শুরু হয়ে যায়, আর চুলা তো লাকড়ির চুলা, বিভিন্ন শুকনো খড়ি দিয়ে
দাউ দাউ করে চুলোয় আগুন ধরিয়ে দেয়। রান্নাঘরে কিন্তু আবার ইলেকট্রিসিটি আছে, মানে ওখানে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এখন বিদ্যুৎ যেহেতু চলে গিয়েছে, স্বাভাবিকভাবেই এই সোনিয়া মামি তার যে বড় মেয়ে তাকে বলে যে ঘর থেকে একটি কুপি নিয়ে আসতে, কুপি জ্বালিয়ে এখানে নিয়ে আসতে, বা কুপিটা সাথে করে নিয়ে আসতে, এখানে তো আগুন আছেই, সেখান থেকে ধরিয়ে ফেলবে। তো তার বড় মেয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে ঘর থেকে ম্যাচ দিয়ে ওখান থেকে কুপিটা জ্বালায়। কুপিটা জ্বালিয়ে সে রান্নাঘরের দিকে আসছিল। রান্নাঘরে কিন্তু ওই যে চুলা কিন্তু দাও দাও করে জ্বলছিল, মানে মাছ কিন্তু রান্না হচ্ছে। আর চুলার যে আলো, এই আলোয় কিন্তু রান্নাঘরের বিভিন্ন জায়গা আলোকিত হয়ে গেছে, সেখান থেকে কিন্তু স্পষ্ট সোনিয়া মামিকে দেখা যাচ্ছিল। মানে তার মেয়ে কিন্তু দূর তার মেয়ে কিন্তু দূর থেকেই তার মাকে দেখতে পাচ্ছিল। এখন সে যখন রান্নাঘরের কাছাকাছি চলে এসেছে, হঠাৎ করে ভয়ানক একটি ঝড়ো বাতাস এমন ভাবে রান্নাঘরের কাছে এসে আঘাত করে, এক ঝড়ো বাতাসে ওই মেয়ের হাত থেকে ওই কুপিটা নিচে পড়ে বন্ধ হয়ে যায়। এবং ঝড়ো বাতাসটা এমন ছিল যে ওই চুলা দাউ দাউ করে যে চুলা জ্বলছিল, এই চুলাটা একদম সেকেন্ডেরও অল্প সময়ের মধ্যে দপ করে নিভে যায়। মানে এত বাতাস, কিন্তু আমি বলছি এবং ওনারা রায়হান আমাকে বলছে যে বাতাস ঠিক আছে, কিন্তু তাই বলে কি এক বাতাসে একদম দাউ দাউ করে ধরন্ত চুলা, যেখানে মোটা মোটা খড়ি জ্বলছিল, সেই চুলা একবারে নিভে যাওয়া সম্ভব একটা বাতাসে? আবার বাতাস কিন্তু যেই দিক থেকে আসছিল ওই দিকটা কিন্তু চুলার উল্টা দিকে ছিল, মানে চুলার তো একটা পাশ বেড়া ছিল। তো সেইখান থেকে বাতাস তো এসে চুলায় সরাসরি হিট করেনি, হিটটা করেছে তার মেয়ের গায়ে, যে কুপি নিয়ে আসছিল, কুপিটা ধরিয়ে। তো বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত এবং ভয়ানক। তার মেয়ের হাত থেকে কুপি পড়ে যায়, কুপি পড়ে নিভে যায়। ওদিকে চুলায় তরকারি মানে হচ্ছিল, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মা চুলার পাশে বসা। হঠাৎ করে সে চুলার আগুন একই সাথে ধপ করে নিভে যায়। ওই সময়ে সোনিয়া মামির যে বড় মেয়ে, সে ও মাগো বলে একটা জোরে চিৎকার দেয়। এখন সে ওই সময়টাতে তার মায়ের পাশে কোনো অবয়ব দেখেছে কি দেখেনি সে আসলে নিশ্চিত করে বলতে পারে না, যে আদৌ সে দেখেছে কি দেখেনি এটা ঠিক ওইভাবে বলতে পারে না। তবে সে প্রচন্ড ভয় পায়। হয়তো সে কিছু দেখেছিল, বা চোখের বা দেখার ভুল বা দৃষ্টি ভ্রম হতে পারে। সে যখন রান্নাঘরের দিকে তাকিয়েছে, তার মায়ের দিকে তাকিয়ে ও মাগো বলে এরকম জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। তখন ওইদিকে কিন্তু ওই যে মানিক মামা বাচ্চাদের নিয়ে খেলছিল, হঠাৎ করে এই ধরনের একটা দমকা বাতাস, অথচ শীতকাল, চারদিকে গাছের পাতাও, মানে কোনো পাতা টাতাও নড়ছে না, এইভাবে দমকা বাতাস কিন্তু আসার কথা নয়। কিন্তু দমকা বাতাসটা এসেছিল রান্নাঘরের পেছন দিক থেকে। যাই হোক, বিষয়টি খুবই অদ্ভুত লাগে। মানিক মামা দৌড়ে চলে আসে, তো আবার চুলা জ্বালানো হয়, মানে সবকিছু আবার স্বাভাবিক করে ফেলে। তো ওই রাত্রে ঘটে আরো একটি ঘটনা। সবার খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে গেছে। এর মধ্যে এই সোনিয়া মামি, ওনার কি হয় যে উনি চিন্তা করেন যে আরে ঘরে তো পানি নেই, খাওয়ার পানি নেই, রাতের বেলা তো পানি আনতে ভুলে গেছে, যদি বাচ্চা কাচ্চা ওঠে পানি খেতে চায় তখন কি করবো। আর ওনারও পানি পিপাসা লেগেছিল। তো উনি চিন্তা করেন যে সবাই তো ঘুমিয়ে আছে শীতের সময়, এখন কাউকে না ডাকি, আমি গিয়ে কলপাড় থেকে একটু পানি নিয়ে আসি, নিজেও খাবো এবং রাত্রিবেলা যদি কেউ খেতে চায়, বাচ্চা কাচ্চা বা ওনার হাজবেন্ড মানে মানিক মামা, তাহলে তাকে খাওয়াবেন। তো ওই চিন্তা করে উনি
ঘর থেকে বের হয়েছেন। এমনিতে যদি ঘরের বাইরে ওয়াশরুম রয়েছে, যদি কখনো রাত্রেবেলা যাওয়ার দরকার হয় উনি ডাকেন, কাউকে না কাউকে ডাকেন, কিন্তু এখন চিন্তা করলেন যে থাক, এখন আর রাত্রেবেলা ডাকবো না, যেহেতু ওয়াশরুমে যাচ্ছি না, কলপারে যাব। তো এই চাপ কলের কাছে যাওয়ার জন্য উনি ঘর থেকে বের হয়েছেন এবং উনি ওই কল চাপছিলেন, যে পানি ভরছিলেন। কলটা ছিল কিন্তু ওই রান্নাঘরের কাছাকাছি আর কি, কারণ রান্না করার সময় তো পানি নিয়ে মানে আসতে হয় রান্নাঘরে রান্নার কাজে সহযোগিতার জন্য। তো এর মধ্যে কি হয়, এখন মানে এই সেম ঘটনাটা যেমন চুলায় যখন রান্না করছে তখন যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, ঠিক তখনও ওই কলপারের কাছে কিন্তু লাইট আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যখন চলে গেছে ওনার মানে শরীর এক ধরনের শিহরণ জাগে, মানে এক ধরনের ভয়ের এক ধরনের শিহরণ জেগে ওঠে হঠাৎ করে। তো উনি কিন্তু মানে কিছুটা ভয় পেলে উনি ওনার মতো করে পানি ভরে যখনই ওনার ঘরে ঢোকার জন্য মানে কলপাট থেকে বডিটাকে ঘরের দিকে মুখ করে ঘুরিয়েছেন, তখনই দেখেন সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে ওই অবয়বটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং এটাও দেখা যাচ্ছিল ওই অবয়বের মুখটা কিন্তু স্বাভাবিক মানুষের মতো নয়। মানুষের মুখে যদি মাংস না থাকে, চামড়া না থাকে, কেমন দেখা যায়? কঙ্কাল বা মাথার খুলি বা মাথার যে মাথাটা অবস্থা যেটা আমরা মানে মৃত ব্যক্তির বা কঙ্কালের অবস্থা দেখি, ঠিক তেমন মনে হচ্ছিল। এবং রায়হান আমাকে এটাও বলেছে যে আমরা যে ঘোস্ট রাইডার, বিখ্যাত একটা হলিউডের সিনেমা, যেখানে দেখা যায় যে হঠাৎ করে ওই যে নায়ক তার মাথাটা কঙ্কালের মতো হয়ে গেছে এবং শরীরে আগুন জ্বলে ওঠে ধপ করে। তো রায়হানের মামি দেখছিল হঠাৎ করে ওই অবয়বটার শরীরে আগুন জ্বলে উঠেছে। উনি তো আর এরকম ঘোস্ট রাইডার মুভি টুভি দেখেনি কখনো, জাস্ট আমরা যাতে সহজে বুঝতে পারে এই জন্য রায়হান আমাকে বলেছে যে ঠিক এমনটা হুবহু ওরকম না, হয়তো বা ওই রকম আর কি। তো যার সঙ্গে ঘটে সে তো আসলে অত ভালো করে ওই সময় খেয়াল করতে পারে না বা ওরকম সেন্স কাজ করে না। তো যাই হোক, অনেকটা ওইরকম যে হঠাৎ করে ওই অবয়বের শরীরে মনে হচ্ছে আগুন জ্বলে উঠেছে, চারদিক আলোকিত হয়ে গেছে। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনার চিৎকারে ঘরের ভেতর থেকে উনি দুইটা চিৎকার দিয়েছেন। প্রথমে একবার চিৎকার দিয়েছেন, পরের বার আরেকবার চিৎকার দিয়েছেন। প্রথম চিৎকারটা ওনার হাজবেন্ড শুনতে পায়নি, কারণ তখন তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় চিৎকারটা শুনতে পেয়েছে। দ্বিতীয় চিৎকারটা শুনে উনি বলে যে কি ব্যাপার, চিৎকার হলো কোথায়? উনি দেখেন ওনার স্ত্রী পাশে নেই। তখন আবার ঘরের দরজা খোলা, তখন উনি ঘর থেকে বাইরে বের হন। ঘর থেকে বাইরে বের হন, তখন কিন্তু ইলেকট্রিসিটি নাই ওই সময়। বাইরে বের হওয়ার পরে উনি দূরে দেখেন চাঁদের আলোতে ওনার স্ত্রী উঠোনে পড়ে আছেন, মানে বারান্দার কাছাকাছি চলে এসেছিলেন। যখন দৌড় দিয়েছিলেন ভয়ে ওই বারান্দার কাছাকাছি চলে এসেছিলেন, তখন মানে ওইটা দেখে ওনার স্ত্রীকে উদ্ধার করার জন্য উনি নিজে একটা দৌড় দিয়েছেন। ওই দৌড় দিয়ে উনি নিজেও পড়ে যান, পড়ে গিয়ে উনি আবার ব্যথা পান। যাই হোক, পরে উনি ওনার স্ত্রীকে আবার তুলে নিয়ে ঘরে নিয়ে আসেন। ঘরে নিয়ে আসার পরে তাকে আবার জ্ঞান ফিরান। উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তিনি বিষয়টা বলেন। তো যাই হোক, তখন বাড়ির অন্য সদস্যরা বলে যে হয়তো বা ভুল টুল দেখেছে বা এরকম কিছু, এইগুলা বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু আসলে তো উনি জানেন যে উনি কি দেখেছেন, তাই না? তো এই ঘটনার পরে আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে এটাই হলো বেশ মারাত্মক একটি ঘটনা। রাত তখন প্রায় মধ্যরাত, রাত 2টো কি 2:30 বাজে। এমন একটা সময় হঠাৎ করে এই মানিক মামা তার ছোট মেয়ের কান্নাকাটিতে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম ভেঙে দেখেন যে তার ছোট মেয়ে বিছানা থেকে নিচে ফ্লোরে পড়ে আছে এবং মনে হচ্ছে তার শরীরে আঘাত লেগেছে, কান্নাকাটি করছে। তখন উনি উঠে বলে কি ব্যাপার মা, কি হয়েছে?
কান্নাকাটি করছো কেন? এই কথা বলতে বলতে উনি পাশ থেকে গড় 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 শব্দ শোনা যাচ্ছে। পাশে তাকিয়ে দেখে যে ওনার স্ত্রী সোনিয়া সে আরেকটি বাচ্চাকে কোলে নিয়ে তার গলা চেপে ধরে রেখেছে, এবং 5 জন মানুষ একসাথে কথা বললে, একসাথে কথা যদি বলে তাহলে কেমন শোনা যায় এমন কণ্ঠে বলছে, তোরেও খাবো, তোর ছেলেপেলেগুলোকেও খাবো, বাঁচতে চাইলে দ্রুত এগুলোরে আমার সামনে থেকে সরা। এই দৃশ্য দেখার পর মানিক মামা প্রচন্ড ভয় পায়। উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ওদিকে ওনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে ওনার যে শরিক আত্মীয় স্বজনরা আছে তারা চলে আসে। কি হয়েছে? তখন সবাই এসে দেখে যে সোনিয়া মামি ওর চুল এলোমেলো, ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে, এবং সে বাচ্চাদেরকে আঘাত করার চেষ্টা করছে। সবাই এসে দ্রুত বাচ্চাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এখন মানিক মামা এত রাতের বেলা কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। ওনার স্ত্রীর এমন আচরণ এবং এমন কণ্ঠস্বরে উনি খুবই ভীত হন। উনি যে কাজটি করেন সেটা হলো দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দেন। যেই না লক করেছেন, ভিতর থেকে ধুমধাম শব্দ, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেলছে, তছনছ করে ফেলছে সবকিছু। আর চিৎকার করে বলছে, দরজা খোল, দরজা খোল, এভাবে আমাকে আটকে রাখতে পারবি? তো এইভাবে কিন্তু চলতে থাকে। এদিকে মানিক মামা ঘটনার আকস্মিকতায় কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছে। এদিকে ওনার 3টা বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করতেছে যে মায়ের কি হলো। এদিকে ওনার যে আত্মীয় স্বজন তারা চলে এসেছে, উঠানে লোক ভরে গেছে, কারণ ওনার আত্মীয় স্বজন তো একই জায়গায় থাকে। যখন ফজরের আজান দেয় তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তখন ঘরের ভেতর থেকে ওই সোনিয়া মামি দরজা ধাক্কাতে থাকে। তখন বলে যে, কি হলো, তোমরা আমাকে দরজা আটকে রেখেছো কেন? বাইরে থেকে খোলো, ফজরের আজান দিয়েছে তো, নামাজ পড়বো। এখানে একটি বিষয় বলে রাখি, সোনিয়া মামি কিন্তু নামাজ কালামি একজন পরহেজগার মহিলা, এবং উনি পারতপক্ষে খুব ইমার্জেন্সি ছাড়া বাহিরের মানুষদের সাথে বা সামনে খুব একটা যান না। তো তখন উনি বলেন যে নামাজ পড়বো। তখন দরজা খুলে দেয় ভয়ে ভয়ে, মানিক মামা দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে দেখে যে না, সবকিছু স্বাভাবিক, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। মানে একটু আগে যে কি হয়েছে সেটা সোনিয়া মামি কিছুতেই মনে করতে পারে না যে অ্যাকচুয়ালি আসলে তার সাথে কি হয়েছে। তো যাই হোক, আত্মীয় স্বজনরা পরামর্শ দেয় যে তোমার বউর কোনো সমস্যা হয়েছে, দ্রুত কোনো কবিরাজ দেখাও, ডাক্তারে কাজ হবে না। এখন কবিরাজ তো হুট করে পাওয়া যায় না, আসলে একটু সময়ও লাগে। খুঁজছিল তারা মনে মনে, পরদিন থেকে খোঁজা শুরু করে যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা, মানে কবিরাজ দেখানোর আগে আরেকটি ঘটনা ঘটে। ওই জনি নানার বাড়িতে আর কি, মানে এই মানিক মামার মানে বাড়িতে কিছু আত্মীয় স্বজনরা আসে। আত্মীয় স্বজনরা আসার পর জনি নানার ছেলে যেহেতু মানিক মামা, তো জনি নানাও কিন্তু ওই নিজের ছেলে পেলে, বেটার বউ, নাতি নাতনি নিয়ে আর কি থাকেন আর কি, সবাই একসাথে। তো কিছু আত্মীয় স্বজনরা আসে। আত্মীয় স্বজন আসার পরে ওই আত্মীয়র মধ্যে এই যে রায়হানও এসেছিল তখন বেড়াতে আসে। মোটামুটি চলছিল ভালোই বেড়ানো। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। এটা ঘটে দিনের বেলা ঘটনাটা ঘটে সেটা হলো যে দুপুরবেলা মানিক মামা খাবার খাচ্ছিল, তার সন্তানাদি নিয়ে খাবার খাচ্ছিল। তো মাছের যে বাটি, এই বাটিটা থেকে মাছ যখন মানিক মামার প্লেটে উঠিয়ে দেবে, হঠাৎ করে এই বাটিটা হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। মানে বাইরে ওনাদের জানালার ওই পাশটাতে একটু জঙ্গলের মতো আছে আর কি, ওই দিকে তাকায়। মানিক মামা খেয়াল করেছে যে তার স্ত্রী সোনিয়া ওই দিকে তাকিয়েছেন, কিন্তু উনি খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে খেয়াল করে ওনার স্ত্রী নেই। কি ব্যাপার, কই গেল? মাত্র না এখানে ছিল। ওদিকে কিন্তু ওনার সাথে ওনার বাচ্চারাও খাওয়া দাওয়া করতেছিল। তারা বলে যে আসলেই তো, কই গেল এত দ্রুত মুহূর্তের মধ্যে, সে কোথায় গেল? বিষয়টা সন্দেহ লাগে।
তখন মানিক মামা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বাইরে চলে আসে, বাইরে খুঁজতে থেকে কোথায় গেল। তখন উনি রান্নাঘরের পেছন দিকটাতে একটু উকি দেন, উনি দিয়ে দেখেন যে ওই রান্নাঘরের ওই সাইডটাতে জঙ্গল রয়েছে, তার স্ত্রী সোনিয়া হন হন করে ওইদিকে হেঁটে যাচ্ছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। উনি বুঝতে পারেন যে সোনিয়া এইভাবে হেঁটে যাচ্ছে, এটা তো কোনো স্বাভাবিক মানুষের হাঁটা না, এত দ্রুত গতিতেও তো হাঁটে না। উনি দেন পেছনে দৌড়, উনি দৌড়াচ্ছেন ওনার পেছনে, ওনার স্ত্রীর পিছনে। ওইখানে যে ঘন জঙ্গল আছে, ওই ঘন জঙ্গলের খুব কাছে চলে এসেছে, এবং যখনই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে যাবে এমন সময় উনি ওনার স্ত্রীর গায়ে গিয়ে টাচ করেন পেছন থেকে, মানে হাত টেনে ধরেন। যখনই হাত ধরেছে সাথে সাথে ওই সোনিয়া মামি অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই জায়গাটাতেই, মানে তার কোনো সেন্স নাই আর। তখন আবার তাকে ধরে নিয়ে আসা হয়। উনি আসলে কিছুই বলতে পারেন না যে কি হয়েছিল, উনি ওইদিকে তাকিয়ে কাকে দেখেছেন উনি বলতে পারেন না। উনি তো বলেন যে আমি তো তরকারি বাড়ছিলাম, তারপরে কি হয়েছে উনি জানে না। যাই হোক, ওই রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সেটি হলো যে সবাই তো আত্মীয় স্বজন আসছে, যে রায়হানরাও আসছে। ওই মানে রাতে ওই রায়হান বলে যে ওই তার মামাকে, মানে মানিক মামাকে বলে যে মামা আজকে তেলাপিয়া মাছ খাবো। তো রায়হানের সাথে কিন্তু তার আরেকজন আত্মীয় এসেছে, তিনি আবার একটু বয়স্ক লোক, তিনি আবার মাছ ধরতে খুব পছন্দ করেন। এখন রায়হান মানিক মামাকে বলছে মামা তেলাপিয়া মাছ খাবো, তেলাপিয়া মাছ আনো। তার মামিকে বলে যে ভালো করে তেলাপিয়া মাছ রান্না করো। তো ভালো কথা, মামা তেলাপিয়া মাছ নিয়ে আসে। এদিকে সন্ধ্যার পরে সবাই গল্প গুজব করছে, বেশ ভালোই কথাবার্তা হচ্ছে, যে যেহেতু আত্মীয় স্বজন এসেছে অনেক হাসি তামাশা চলছে। এখন এই যে জনি রানা, যে মানে সোনিয়া মামির শ্বশুর, তো সোনিয়া মামির শ্বশুর জনি নানা উনি আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। তো সোনিয়া মামি জানে যে তার শ্বশুরের জন্য একটু ভাজা মাছ রেখে দিতে হয়, উনি ভাজা মাছ খেতে খুব পছন্দ করে। এখন ওই জনি নানা ঘরের মধ্যে ছিল, আর উনি বুঝতে পারছিলেন যে তার বেটার বউ সোনিয়া উনি রান্নাঘরে রান্না করছে। উনি চিন্তা করেছেন যে হয়তোবা মাছ, মানে ভাজা মাছ, যেহেতু এখন তরকারি রান্না করে মাছ একটু ভেজে তাকে দিয়ে যাবে, তো উনি ওই অপেক্ষায় আছেন আর কি। ক্যারেক্টার সবসময় সেটা দেন সোনিয়া মামি। টুকটাক শব্দ হচ্ছে রান্নাঘরে, রান্নার শব্দ, টুংটাং শব্দ হাঁড়ি পাতিলের। হঠাৎ করে মনে হলো যে বেশ খানিকক্ষণ কোনো শব্দ হয় না, আর মাছ পোড়া পোড়া গন্ধ আসে নাকি, কি ব্যাপার, কি হলো? তখন ওই জনি নানা দরজা দিয়ে একটু বের হন, যে কি হয়েছে, রান্নাঘরে কোনো শব্দ পাই না। বের হয়ে গিয়ে দেখেন যে রান্নাঘরে ওই কড়াইতে মাছ, ঠিকই ওই সোনিয়া মামি তার শ্বশুরের জন্য ভাত ছিল, কিন্তু সেটা মানে মানে এটা বার্ন হয়ে গেছে, একদম পুড়ে গেছে, এবং নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেখানে তার বেটার বউ মানে সোনিয়া মামি নেই। তখন জনি নানা চিৎকার দিয়ে ওঠে, মানিক সোনিয়া কই? সোনিয়া তো নাই, এখানেই তো ছিল, রান্নাঘর থেকে কই গেল? মাছ তো পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। তখন সবাই দৌড়ে আসে যে কি হয়েছে, কই গেল? ওই সময় রায়হানও ছিল। তখন তারা সবাই মিলে তাকে খুঁজতে থাকে। ওই যে রায়হানের যে আত্মীয়, তিনি বলেন যে যেহেতু রান্নাঘরের এখান থেকে তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই রান্নাঘরের পেছন সাইডে, এই সাইডে তাকে পাওয়া যাবে। রান্নাঘরের থেকে একটু সাইডে একটা ডোবার মতো ছিল, সেখানে মাছ চাষ করা হতো আর কি। ওখানে মাগুর মাছ, বিভিন্ন ধরনের মাছ, এগুলো চাষ করা হতো। তো ওনারা কি করেন, ওই সময় কিন্তু অন্ধকার, মানে সবাই দৌড়ে বের হয়ে গেছে, কার হাতে মোবাইল আছে কি টর্চ আছে এগুলো নিয়ে আসলে অতটা খেয়াল নেই, সবাই দৌড়ে বের হয়ে গেছে। রায়হানের হাতে কিন্তু আবার মোবাইল, সেও দৌড়াচ্ছে, মানে যে যেদিকে পারছে তাকে খোঁজার চেষ্টা করছে। যখন রায়হান ওই পুকুরের কাছে গেছে, তখন ওই মানে দুইজন ব্যক্তি তার মামিকে আবিষ্কার করে, রায়হান এবং তার সাথে আরেকজন যে আত্মীয় আছে সে। তারা দেখে যে পুকুরের চারদিকে যে নেট দিয়ে
ঘিরে রাখা হয়েছে, মানে পাতলা ওই এক ধরনের সুতার নেট আছে না, একদম পাতলা কাপড়ের মতো, এগুলো চারদিকে ঘিরে রাখা হয়েছে, তো যে মাছ কখনো বের হয়ে যেতে না পারে যদি বৃষ্টির কারণে পানি বেড়ে যায়, এই ধরনের সময় পুকুরের চারদিকে ঘেরা দিয়ে রাখি। ওই ঘেরাগুলো যখন দেওয়া হয়েছে, ওই নেটগুলো যাতে মানে দাঁড়ানো অবস্থায় থাকে, এই জন্য কিন্তু চিকন চিকন বাঁশ ঘিরে দেওয়া হয়েছে এবং তার সাথে জিআই তার দিয়ে ওই নেটটা বেঁধে দেওয়া হয়েছে আর কি। তো রায়হান এবং তার ওই আত্মীয় তারা দেখে যে সোনিয়া মামি এক পায়ের উপরে, একটা চিকন বাঁশের উপরে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। এটা অসম্ভব একটা জিনিস, শুধু কোনো পাখি ছাড়া ওইখানে মুরগিও যদি দাঁড়ায় তাহলে ওই বাঁশ নড়বড় হয়ে যাবে, এমন একটা অবস্থা। সেখানে সোনিয়া মামি এক পায়ে ওই বাঁশের কঞ্চির উপর দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য যখন তারা দেখেছে তখন সবাই মানে তারা চিৎকার দিয়ে এসেছে, অন্য লোকও চলে আসতেছে ওইখানে। তো যখন ওনারা কাছে গেছে, মানে রায়হানা যখন কাছে গেছে, সাথে সাথে সোনিয়া মামি ওইখান থেকে ঠাস করে মাটির উপর পড়ে যায়, মাটির উপর পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রিয় লিসেনার্স, একটা মানুষ কি কখনো এত মানে নড়বড়ে একটা জিনিসের উপর দাঁড়াতে পারে? যে নড়বড়ে জিনিসটা ছোট একটা 2 বছর বয়সী বাচ্চা ধাক্কা দিলেই পড়ে যেতে পারে? নিশ্চয়ই না। তাহলে এই মানুষটার স্বাভাবিক যে ওজন, সেই ওজনটার কি হলো? সে কি আসলে শূন্যে ভাসছিল? মনে হচ্ছিল তাকে দেখে শূন্যে ভাসছে, কিন্তু রায়হানরা দেখে যে তার পা ওই লাঠিটার উপরে আছে আর কি, কিন্তু এক পা। যাই হোক, তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরের দিন অবস্থা যেহেতু খারাপ হয়ে গেছিল, তো তার বাসার থেকে একটু দূরে একজন ভালো কবিরাজের কাছে তারা নিয়ে যান। তো কবিরাজের আন্ডারে তার ট্রিটমেন্ট হতে থাকে। পরবর্তীতে রায়হান জানতে পারে যে ওই ট্রিটমেন্টের মাধ্যমে তার মামি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং তার মামি এখন ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা, যেমন হঠাৎ করে দমকা বাতাসে চুলা নিভে যাওয়া, তারপরে হঠাৎ করে বাহিরে তাকানো, আনমনে তাকানো, তারপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে সে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, সে যদি জঙ্গলের ভিতরে ঢুকে যেত একবার, কি হতো? ভাগ্যিস দিনের বেলা ছিল, সেটা দেখে ফেলেছে, কিন্তু আল্লাহ না করে যদি রাতের বেলা হতো, কারণ রাতের বেলাও কিন্তু সে একবার ভয় পেয়েছিল, ওই যে গোস্ট রাইডার মুভির মতো ওই রকম একটা দৃশ্য সে দেখেছিল। যাই হোক, তিনি এখন সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা চাইবো না এই ধরনের ঘটনা তার সঙ্গে ঘটুক, তবে এই ধরনের ঘটনা যেন আমাদের সাথে না ঘটে সেই জন্য আমাদেরকেও সচেষ্ট থাকতে হবে। দুষ্টু জিহাদ আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেই, কিন্তু আমাদের যেই কাজটি করণীয় সেটি হচ্ছে অবশ্যই ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেয়া, সূরা ফালাক নাস 3 বার করে পড়ে শরীরে ফু দেয়া। তো এইভাবে যদি আমরা এগুলো পড়ে ঘুমাই, ইনশাআল্লাহ তাআলা আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে অনেকাংশেই রক্ষা পাবো। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তো আশা করছি প্রিয় লিসেনার্স, রায়হানের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ রায়হান তোমাকে। আশা করছি তুমি আরো অনেক ঘটনা আমাদেরকে পাঠাবা ইনশাআল্লাহ। আর সোনিয়া মামিকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ঘটনাটি রায়হান পাঠিয়েছে এবং আপনারও সুস্থতা কামনা করছি। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের কোন একটি গ্রামে। গ্রামের নামটি শরণ ভৌমিক ভাই আমাদেরকে দিয়েছেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করা যাচ্ছে না। ওই গ্রামের একজন যুবক, সেই যুবকের নাম নারায়ণ। বন্ধুদের সাথে অলস আড্ডা আর কিছুক্ষণ পর পর চা পান করা, এটা ছিল তার অভ্যাস। লেখাপড়া করেছে ক্লাস 6 পর্যন্ত। ওই পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উৎস ছিল তার বাবা, যিনি পেশায় একজন মুচি ছিলেন, যিনি জুতা সেলাই করে তাদের সংসার চালাতেন। পরিবারের এই টানাপোড়েন কখনোই এই নারায়ণকে খুব একটা ভাবাতো না। পরিবারের কি হলো না হলো, বাবা কিভাবে উপার্জন করছে, এটা নিয়ে তার কোনো একটা চিন্তা নাই। তার মতো ভবঘুরে আরেকজন আছে,
তারই বন্ধু, দুই বন্ধু একই ধরনের, সেই বন্ধুর নাম হচ্ছে সুরেশ। সুরেশের পারিবারিক অবস্থা এতটা ভালো ছিল না, বাবা দিনমজুরে কাজ করত। এই যে সুরেশ আর নারায়ণ, এই দুই মানিক জোরের স্বভাবে যেমন মিল ছিল, অন্যান্য কাজে কর্মেও মিল ছিল। দুজন একসাথে ঘুরতো, আড্ডা দিত। খাবারের সময় হলে এই দুই বান্দা বাড়িতে এসে হাজির, পেট পুরে খাবার খেয়ে আবার বাড়ির বাইরে চলে যেত। এইভাবেই সারাক্ষণ তাদের কাজকর্ম চলতো। তাদের বাবারা যে এত কষ্ট করছে, তাদের মধ্যে তেমন কোনো কাজের আগ্রহ দেখা যেত না। লাগামহীন চলাফেরা, এলোমেলো আচার আচরণ, এই সমস্ত কারণে গ্রামবাসীরা সবসময় এই দুইজনকে নিয়ে সমালোচনা করত যে এদের কাজ করার বয়স হয়ে গেছে, বয়স 25-26 হয়ে গেছে দুইটারই, অথচ তাদের বাবারা কি কষ্ট করতেছে আর এরা কি উদাসীন, কাজকাম করে না। তাদের আবার একটা বিষয় খুব আগ্রহ ছিল, সেটা হচ্ছে অতিপ্রাকৃত বিষয়। তারা নিজেরা যখন বসতো এগুলো নিয়ে আলোচনা করত। দুইজন তো বসে বসে মাঝে মাঝে এরকম আড্ডা দেয়। এদিকে হয় কি, এক মুরব্বীর সাথে দেখা হয়। মুরব্বীর সাথে দেখা হয়ে তো মুরব্বীর সাথে যখন আলাপ আলোচনা করছে, তো মুরব্বী তো স্বাভাবিকভাবেই বলতেছে যে তোরা দুজন যে এই যে ঘুরে ঘেরে বেড়াস, তোদের বাবা যা কত কষ্ট করে, তাদের কষ্ট লাঘব করতে হয় না। এখন তারা বলে যে ও কাকা বাবু, আমাদের তো এই সমস্ত কাজ ভালো লাগে না, বাবা দিন মজুর করে, তারপরে আমাদের আর একজনের বাবা জুতো সেলাইয়ের কাজ করে, এগুলো আমাদের দ্বারা হবে না। আমরা কিভাবে অল্পতে ধনী হওয়া যায় সেই চিন্তা করতেছি। তখন ওই মুরব্বী রাগ করে বলে, ধনী যদি হতে চাস তাহলে তন্ত্রমন্ত্র সাধনা করে জিন ভূত দেখে নিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নে, এছাড়া তো তোদের মতো উড়নচণ্ডীর আর কোনো উপায় দেখি না। এই বলে মুরব্বী চলে যায়। উনি কিন্তু রাগ করে বলেছিলেন। এই বিষয়টাই ওদের মাথার ভিতরে কাজ করে, আরে তাই তো, জিন ভূত সাধনা করে বা তন্ত্রমন্ত্র সাধনা করে যদি ভাগ্য ফেরানো যায় তাহলে কেমন হয়। এই কথা বলতে বলতে ওদের একজন পরিচিত ব্যক্তির নাম মনে আসে, তার নাম হচ্ছে যতীন। এই যতীনকে ওনারা কাকা বলে সম্বোধন করতেন। এই যতীন কাকা ছিলেন একজন তান্ত্রিক। অনেক মানুষ তার কাছে আসতো সাহায্যের জন্য, ভালোই টাকা পয়সা ইনকাম করতো ওই যতীন চাচা বা যতীন কাকা। তো এই যে যতীন কাকা, তার স্ত্রী সন্তান অনেক আগেই মারা গিয়েছে। সন্তানাদি ছিল, তারাও এক একে মারা গিয়েছে, আর সব শেষে তার স্ত্রী মারা গিয়েছে। বহুদিন হলো উনি একাই আছেন, উনি আর বিয়ে শাদী করেন নাই। সহায় সম্পত্তি ওনার ভালোই আছে। শোনা যায় যে এই যে যতীন কাকা, উনি নাকি অনেক ধরনের পিশাচ সাথে নিয়েই ঘোরেন সব সময়। এই যে নারায়ণ যিনি, তো নারায়ণ বলছেন যে হ্যাঁ রে সুরেশ, যতীন কাকার বাড়ির দিকেও যেতে তো মাঝে মাঝে ভয় করে। একা মানুষ, বাড়ির চারদিকে জঙ্গল, কিভাবে যে একা একা বাস করে তা উপরওয়ালাই জানে। সুরেশ তখন নারায়ণকে বলছে, চল না একদিন যাই কাকার কাছে, গিয়ে বলি যে আমরাও কিছু শিখতে চাই, একটু ভাগ্য ফেরাতে চাই, এই সমস্ত কথা বলি, তাই তো অল্প সময় আমরা ধনী হয়ে যেতে পারবো। এইসব জুতা সেলাই করা, দিন মজুরি কাজ করা, এগুলো আমাদের দ্বারা হবে না। ওগুলো আমাদের বাপসা ছাড়া করছে এক সময়, আমাদের থেকে এইগুলো বাদ দিয়ে দিতে হবে, আমরা এগুলো পারবো না। নারায়ণ আবার বলতেছে যে হ্যাঁ যাবো তো বটেই, চিন্তা কর একবার যে আমরা মানুষ হয়ে পিশাচকে নিয়ন্ত্রণ করতেছি, কি দারুণ একটা ব্যাপার। এটা নিয়ে দুজন মজা করছিল। কয়েকদিনের মাথায় তারা একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে ফেললো যখন এই যতীন কাকার বাড়িতে যাবেন। তো যতীন কাকার বাড়িতে তারা গেছেন, সন্ধ্যার পরেই গেছেন, অনেক রাত্রে যান নাই। সন্ধ্যার পরই যখন গেছেন তখন দেখা গেল যে যতীন কাকা বাড়ির বাইরেই আছেন। উনি ধূপ জ্বালিয়েছেন, ধূপের গন্ধ, আরো কিছু জিনিস হয়তো উনি জ্বালিয়েছেন যেগুলোর গন্ধ পাওয়া যাচ্ছিল। তো যতীন কাকা আবার এই দুইজনকে চিনতেন। তো যতীন কাকা বলে উঠলেন, কিরে বাবারা, এত সময় পার করে এই সন্ধ্যার পরে আসলে আমার বাড়িতে, কোনো দরকার আছে? তো সুরেশ নারায়ণ বলল, কাকা না, এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই, আপনাকে তো খুব একটা দেখি না, আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন, এই জন্য আসলাম আর কি। তখন ওই যতীন কাকা বলছেন যে আচ্ছা আসছিস যখন আয়, ভিতরে আয়, কথাবার্তা বলি। সন্ধ্যার পরে তো এখানে রুগী টুগি আসে না, এখন আমি কাজ ছাড়াই আছি,
আয় কথাবার্তা বলি, বউ পোলাপান তো আর নাই, তোদের সাথে একটু গল্প সল্প করি। তো যতীন কাকা তাদেরকে ঘরের ভিতর নিয়ে গেছেন, জ্বলন্ত তেলের প্রদীপে আলোকিত একটি ঘরে। ঘরের দেয়ালগুলো বেশ অদ্ভুত। অদ্ভুত এই অর্থে যে ওই দেয়ালের ভিতরে বিভিন্ন ধরনের প্রতীক, বিভিন্ন ধরনের চিহ্ন এগুলো আঁকা, আর এগুলোতে যতীন কাকাই এঁকেছেন আর কি, এটা বোঝা যাচ্ছে। তো যতীন কাকা উনি তো মানে নিজে বসছেন, তাদেরকেও বসিয়েছেন। যতীন কাকা নিজে থেকেই বলেন যে তোরা যে কি জন্য আসছিস সেটা কিন্তু আমি কিছুটা হলেও বুঝতে পারছি, কারণ তন্ত্রমন্ত্র সাধনা করি তো এই ছেলে ছোকরাদের হাঁটা চলার ভাব দেখলেই বুঝতে পারি। কোনো কোনো ছেলে ছোকরা আসে, কোনো মেয়েকে পছন্দ করে তাকে বশ করার জন্য, আবার কোনো কোনো ছেলে ছোকরা আসে কারোর সাথে মারামারি লাগছে, তাকে বান মারতে হবে। তোদের আশা কিন্তু এই ধরনের কোনটার মধ্যেই পড়ে না, এটা বুঝতে পারছি। তোরা এই পিশাচ সাধনা সংক্রান্ত বিষয় জানতে আসছিস, তাই তো? এই কথা শোনার সাথে সাথে নারায়ণ এবং সুরেশ চমকে গিয়ে দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। বুঝতে পারলেন যে এই যতীন কাকার অভিজ্ঞতা অনেক বেশি, বহু মানুষকে উনি দেখছেন, তো ও দেখলেই বুঝতে পারেন যে কার হাব ভাব কেমন, কে কোন ধান্দায় এসেছে আর কি। তো যাই হোক, যতীন কাকা বলে উঠলেন, শোন রে বাপু, এগুলো দুর্বল হৃদয়ের লোকদের জন্য না। এই পিশাচ নিয়ন্ত্রণ করা এটা মোটেও সহজ কাজ না। এর জন্য ত্যাগ, আনুগত্য এবং নিজের আত্মার একটা অংশ দিয়ে দিতে হয়। সেই সাথে নিজের প্রিয়জনদেরকেও, অর্থাৎ নিজেদের যে প্রিয়জন আছে এই প্রিয়জনদেরও অনেক সময় পিশাচ দাবি করে বসে। এইসব পথ কখনোই ভালো ফল বয়ে আনে না। আমার তো অনেক কিছু আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু দেখ তো আমার পরিবারে কেউ আছে কিনা। উপরওয়ালা তো সব দিছিল, এখন তো কিছুই নেই। আমার স্ত্রী নাই, সন্তানাদি নাই, কেউ নেই। আমি পথ হারা এক পথিকের মতো জীবনযাপন করতেছি। আমি যখন মারা যাব, আমার শেষকৃত্যে যে কেউ আত্মীয় স্বজন আসবে এমন লোকজনও নাই। এই জন্য বলি যে সব চিন্তা ভাবনা মাথার থেকে সরিয়ে ফেলাই ভালো। জীবন অনেক সমস্যা আসবে, সমাধানও হবে, কিন্তু এই পথে একবার জড়িয়ে গেলে সমাধানের পথ আর খুঁজে পাওয়া যায় না। একথা শোনার পর সুরেশ বলে, কাকা আমরা তো দুজনেই চেষ্টা তো করি, সাফল্য তো খুঁজে পাই না। এদিকে পারিবারিক অবস্থা ভালো না, আর ব্যবসা ছাড়া যে কাজগুলো করছে এগুলো আমাদের করতে ভালো লাগে না। তাই আসলাম আর কি তোমার কাছে, তোমার মতো হতে চাই আমরা। তো যতীন কাকা বললেন, তোরা যে কাজ কাম করিস, কি কাজ কাম করিস, কোন কাজে তোরা সাফল্য তোরা পাবি? তোরা তো কাজ কামই করিস না, খালি ঘুরে বেড়াস। এই কাজে যে সফলতা পাবি এটা তো আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না। তোদেরকে দিয়ে হবে না রে, যা তোরা চলে যা। সুরেশ এবং নারায়ণ বলে, না কাকা, হয়তো বা উপরওয়ালা চাইছেন যে আমরা অন্য কোনো কাজ না করি, এইগুলোই আমরা করব, এই জন্য হয়তো বা উপরওয়ালা অন্য কোনো কাজে আমাদেরকে জড়াইতে দেয় নাই। তুমি এইভাবে চিন্তা করো না, তাহলেই তো হয়। তখন যতীন কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কিন্তু এই যে কাজ, এই কাজটা তোরা যত সহজ মনে করতেছিস এতটা সহজ না রে, অনেক কিছু ত্যাগ করতে হবে। নারায়ণ বলে যে, কাকা আমাদের নিজেদের জীবনের যে অবস্থা, ত্যাগ করবার মতো কিছু নাই। মানুষজন আমাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, আর কি হবে? পরিবারে গেলেও তো ভাত খেতে বসলে মা বাবা যে ধরনের কথাবার্তা শোনায়, এতে করে পিশাচের হাতে মরাই ভালো। হয় মরবো, না হয় বুক ফুলিয়ে বাঁচবো, দুটোর একটা কিছু করি। তোমার মতো আমরাও 2-4 পয়সা উপার্জন করি, আর তোমার তো ছেলে পুলে নাই, আমরা তোমার 2জন শিষ্য হব। যতীন কাকা এই কথা শোনার পর কিছুটা হাসি দিয়ে বললেন যে, আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। এই বলে উনি কিছু আচার অনুষ্ঠানের বর্ণনা দিতে লাগলেন আর কি, যে বর্ণনাগুলো আসলে এই পিশাচ সাধনার সাথে যায়। যেমন শ্মশানে গিয়ে প্রাচীন মন্ত্র জপ করা, রক্তদান করা, রাতভর ভয়ঙ্কর অনেক ধরনের রিচুয়াল করা, তারপরে শ্মশানের যে ভূমিটা, এই ভূমির জাগরণ অনুষ্ঠানটি অমাবস্যার অন্ধকার রাত্রে শুরু করতে হবে।
শ্মশানের সবচেয়ে জনশূন্য অংশে এটা করতে হবে। এমন একটা স্থান হতে হবে যেখানে 100 বছরের উপরে আগুন জ্বলেছে, অর্থাৎ মানুষ পোড়ানো হয়েছে এমন কোন শ্মশান, পরিত্যক্ত শ্মশান হলে হবে না, যেখানে অসংখ্য মৃতদেহের ছাই মাটির সাথে মিশে গিয়েছে। তারপর যে এই কাজটা করবে, সাধনা করবে, কাছাকাছি কোনো একটা নদীতে একটি ধর্মীয় স্নানের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করতে হবে। তারপর শ্মশানের ছাই দিয়ে তাদের দেহে লেপন করতে হবে, অর্থাৎ ছাই দিয়ে দেহ লেপন করতে হবে। তারা কেবল একটি কালো কাপড় পরবে, যা অন্ধকারকে আলিঙ্গন করার একটা ইচ্ছার প্রতীক হয়ে সেটা শরীরকে জড়িয়ে রাখবে। একটি মৃত শিশুর হাড়ের গুঁড়ো ব্যবহার করে চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত আঁকতে হবে। বৃত্তের ভেতরে 5টি মাথার খুলি একটি পেন্টাগ্রামের একটা চিহ্ন এঁকে সেখানে সাজাতে হবে। প্রতিটিতে আলাদা আলাদাভাবে নৈবেদ্য দিতে হবে, যেমন কাঁচা মাংস, মানুষের চুল, একজন বিধবা নারীর চুল, একটি কাফনের ছেঁড়া টুকরো এবং আহ্বানকারী নিজের রক্তের একটা ফোঁটা। রাত ধরে যিনি আহ্বান করবেন, অর্থাৎ যিনি এই কাজটি করবেন, রাত ধরে আহ্বানকারীকে একটি নির্দিষ্ট মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রের মাধ্যমে পাতাল থেকে ভয়ঙ্কর এক পিশাচকে ডাকা হবে। যিনি ডাকবে তার মন সম্পূর্ণরূপে নিবদ্ধ থাকতে হবে। এই কাজটার প্রতি ভয় বা সন্দেহ থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে। যে কোনো দ্বিধা বা দোদুল্যমানতা এই বৃত্তটা ভেঙে ফেলতে পারে, অর্থাৎ এই প্রতিরক্ষামূলক যে বৃত্তটা রয়েছে এটার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। আর পিশাচের ক্রোধের জন্য তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আহ্বানকারীকে একটি বলি দিতে হবে। একটি কালো ছাগলকে একটি মন্ত্রপুত ছুরি দিয়ে তার গলা কেটে ফেলতে হবে। ছাগলের রক্তটি বৃত্তের ভেতরে দিতে হবে। রক্ত মাটিতে মিশে যাওয়ার সাথে সাথে আহ্বানকারীকে পিশাচের নাম পুনরাবৃত্তি করতে হবে। আর নৈবেদ্যের সাথে কিছু রক্ত মেশাতে হবে। নৈবেদ্যের পরে আহ্বানকারীর সামনে ভয়ঙ্কর পিশাচ দর্শন দেবে। আহ্বানকারীকে ভয় না পেয়ে, তাদের বিবেক বোধ না হারিয়ে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো সহ্য করতে হবে। এটা হবে তাদের ইচ্ছার পরীক্ষা, তাদের যোগ্যতার একটি পরিমাপ। যদি আহ্বানকারী বেঁচে থাকে, ভয় না পায়, তাহলে তাদের কাজ সফল হবে। আর তাদের এই সাধনার বিনিময়ে একটি পিশাচ চলে আসবে, একটি নির্দিষ্ট কাজও দাবি করবে। ওই একটা নির্দিষ্ট কাজ সবসময় করেই যেতে হবে। এটা এমন কিছু যা এই অন্ধকার জগতের সাথে তার একটা সম্পর্ক তৈরি করবে, আর অন্ধকার জগতের কোনো ভয়ঙ্কর কোনো একটা প্রাণীকে তাকে আজ্ঞাবহ হতে বাধ্য করবে। যতীন কাকা এই সমস্ত কথা বলে আরো জোর দিয়ে বলেন যে পিশাচকে দিয়ে কাজ করাতে গেলে সবসময় একটি মূল্য তারা আদায় করে। আহ্বানকারীর কাছে যে জিনিসটা মূল্যবান এমন কিছু দাবি করে। এটা তাদের স্বাস্থ্য, তাদের বিবেক, তাদের প্রিয়জন, এমনকি তাদের নিজের জীবনও হতে পারে। যতীন কাকা একটি সতর্ক বার্তা দিয়ে বললেন যে পিশাচ হলো বিদ্বেষের একটি প্রাণী। এটি তোমাদের আকাঙ্ক্ষাকে বিকৃত করে ফেলবে, তোমাদের আত্মাকে কলুষিত করবে এবং শেষ পর্যন্ত তোমাকে গ্রাস করবে। কেবল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নির্মম ব্যক্তি এটি নিয়ন্ত্রণ করতে পারে, যার মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে না, নিষ্ঠুর নির্মম হবে। তারপরেও মনে রেখো, পিশাচের সাথে বিজয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। কারণ এটা নিয়ে যারা কাজ করে এদের পরিণতিও ভয়ঙ্কর হয়। যতীন কাকার কথা শুনে নারায়ণ আর সুরেশ ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তারা কি পারবে এই সমস্ত রিচুয়াল সম্পূর্ণ করতে। কিন্তু তাদের যে বেকার অবস্থা, তাদের যে মানসিক একটা উচ্চাভিলাষী চিন্তা ভাবনা, আর গ্রামবাসীর যে কটূক্তি কথাবার্তা, তারপর আবার গরিব অবস্থা, তারা সিদ্ধান্ত নিল যে তারা রিচুয়ালগুলো করবে। সুরেশ যতীন কাকাকে বললেন যে কাকা আমরা প্রস্তুত, তুমি শুধু বলো আমাদেরকে কি করতে হবে। যতীন কাকা
বললেন, চিন্তা ভাবনা করে দেখ বাবারা, আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক, তারপরও তোরা যদি এসব করতে চাস তাহলে সামনের অমাবস্যার রাতে এই সাধনা করতে হবে, আর এটার জন্য তোদের মানসিক প্রস্তুতিরও প্রয়োজন। যতীন কাকার সতর্কবাণী সত্ত্বেও নারায়ণ এবং সুরেশ ক্ষমতা এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষায় ডুবে গিয়েছিল। তারা ঝুঁকিগুলিকে একটি প্রয়োজনীয় জুয়া হিসাবেই দেখেছিল, যেটা একটা জুয়া খেলার মতো। ভাগ্য যদি সহায় হয় একবারে ধনী হয়ে যাব, আর না হলে তো সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। যতীন কাকা তাদেরকে বলেছিলেন যে এখন বাড়ি চলে যা, গিয়ে চিন্তা কর, পরবর্তীতে আমাকে জানাবি। সুরেশ আর নারায়ণ বাড়িতে চলে আসে। কিছুদিন চিন্তা ভাবনা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজগুলো করবে। তারা যতীন কাকার সাথে দেখা করে আর বলে যে কাকা আমরা রাজি। যতীন কাকা বলেন যে তাহলে অমাবস্যার রাতের আগের দিন আমার বাড়িতে চলে আসবি, আমি বলে দিব কিভাবে কি করতে হবে। তারা ঠিক অমাবস্যার আগের দিন চলে যায় যতীন কাকার বাড়িতে। যতীন কাকা তাদেরকে সব বুঝিয়ে দেন কিভাবে কি করতে হবে। নারায়ণ এবং সুরেশ যতীন কাকার তত্ত্বাবধানে তার উপস্থিতিতেই অমাবস্যার অন্ধকারতম রাতে শ্মশানে প্রবেশ করেন। ওই শ্মশানে দিনের বেলাতেই একটি লাশ পোড়ানো হয়েছিল। সেই লাশের পোড়া গন্ধ এখনো রয়ে গেছে চারপাশে। ভয়ঙ্কর নিস্তব্ধতা সেখানে ছিল। তারা সেখানে যাবার পর একটি নির্দিষ্ট জায়গা বেছে নেয়। সাবধানতার সাথে সেখানে প্রতিরক্ষামূলক বৃত্তটি তারা আঁকে। প্রাচীন মন্ত্রগুলো তারা উচ্চারণ করতে থাকে। এই যে সুরেশ এবং নারায়ণ, এরা তো নতুন, এদের কণ্ঠে কিন্তু ভয় এবং উত্তেজনার মিশ্রণ ছিল। তারা নৈবেদ্য সাজান, অর্থাৎ ভোগ সাজান, যাতে ছিল রক্ত, কালো তিল, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আর কি। এই কাজগুলো তো তাদের জীবনে প্রথমেই এরকম ভয়ঙ্কর কাজে তারা হাত দিয়েছে। তো অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাদের এই সাধনার যে অনুষ্ঠান আর কি। নারায়ণ এবং সুরেশ তারা আস্তে আস্তে এই যতীন কাকার আগে থেকেই বলে দেয়া জিনিসগুলো তারা করে যাচ্ছিল। আসলে এরকম কাজ এগুলো অত্যন্ত কঠিন। কিছু সময় করার পরপরই হঠাৎ করে ভয়ঙ্কর একটা গর্জন তারা সবাই শুনতে পায়। আর এই জিনিসটা ছিল অনেকটা গোলাকৃতির। বড় কোনো গোল পাথর যদি গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, মনে হচ্ছে এরকম কোন একটা জিনিস গড়িয়ে গড়িয়ে আসছে, সেটা এমন ভাবে আসছে মাটি থরথর করে কাঁপছে, মনে হচ্ছে অনেক জোরে ভূমিকম্প হচ্ছে। ওই জিনিসটা কাছাকাছি এসেই থেমে যায়, আর ওই জিনিসটা গোলাকৃতি থেকে একটা বড় লম্বা সাইজের একটা বিদঘুটে অবয়বের রূপ লাভ করে। এটা শরীরে অনেক বড় বড় লোম ছিল, এটা বোঝা যাচ্ছে। এটা এমন ভাবে হুঙ্কার দিতে থাকে, মনে হচ্ছে আশেপাশের গাছপালা এই হুঙ্কারেই ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এই জিনিসটা যখনই দেখেছে সুরেশ এবং নারায়ণ, সুরেশ আসলে বুঝতে পারে নাই যে এরকম ভয়ঙ্কর কিছু হঠাৎ করে সামনে চলে আসবে। এই জিনিসটা দেখেই সুরেশ ভয়ে কি করছে, ওই বৃত্ত থেকে বের হয়ে দিয়েছে একটা দৌড়। আর যখনই দৌড় দিয়েছে, ওই পিশাচটা তাকে ধরার জন্য ছুটে যায়। ওই সময়ে যতীন কাকা যে কাজটি করেন, দ্রুত ওনার জানা একটা মন্ত্র পড়েন, দ্রুত গতিতে এই সুরেশকে আবার উনি টেনে বৃত্তের ভেতরে নিয়ে আসেন। পিশাচ তাকে ওই তাৎক্ষণিক কোনো ক্ষতি করতে পারে না, তবে যা ক্ষতি হবার হয়ে গেছে। কিন্তু এই যে নারায়ণ, সে কিন্তু ওইভাবে ভয় পায়নি, সে ওইটার ভিতরেই বসেছিল। এদিকে এই যে সুরেশ, সে কিন্তু ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। এদিকে কি হচ্ছে এটা আর সুরেশের জানা নাই। পাশে যতীন কাকা বসে আছে। হঠাৎ করে নারায়ণের সামনে একটি ছায়ামূর্তি মাটি ফুঁড়ে বের হয়। এটা দেখতে খুবই অপরূপ, যে কেউ দেখলে তার রূপের মোহে পড়ে যাবে। এই নারী মূর্তিটা ধীরে ধীরে বৃত্তের চারপাশে ঘুরতে থাকে এবং অদ্ভুত দৃষ্টিতে নারায়ণের সাধনা ভঙ্গের জন্য চেষ্টা করতে থাকে, তাকাতে থাকে আর কি। অনেক চেষ্টা করার পরও নারায়ণকে কোনোভাবেই তার বশে আনতে পারে না। এরপর ওই অভাবটা কি করে, নারায়ণের সামনে থাকা 5টি মাথার খুলিতে দেওয়া নৈবেদ্য থেকে একটি নৈবেদ্য গ্রহণ করে আর নিমিষেই ভ্যানিশ হয়ে যায়।
এর অল্প কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে মাটি ভেদ করে আর একটা কুৎসিত নারী অবয়ব বের হয়ে আসে। এই জিনিসটা বের হয়েই নারায়ণকে আক্রমণ করতে যায়। এমন ভাবে আক্রমণ করতে যাচ্ছে মনে হচ্ছে এখনই তাকে ধরে মেরে ফেলবে, কিন্তু সে যদি 300 কিলোমিটার গতিতেও নারায়ণের দিকে এগিয়ে আসে, ওই বৃত্তের ওখানে এসেই তার গতিটা একদম স্লো হয়ে যায়, থেমে যায়। আসলে সে ওই বৃত্তের ওই গণ্ডির মধ্যে আসতে পারে না। ওই অবয়বটাও অনেক চেষ্টা করার পরও নারায়ণের যেই সাধনা, এই সাধনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। এরপর ওই অবয়বটা নারায়ণের দেওয়া যেই সমস্ত নৈবেদ্যগুলো সামনে ছিল ওখান থেকে 2টা গ্রহণ করে সেও ভ্যানিশ হয়ে চলে যায়। নারায়ণ সে কিন্তু মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ করে সে বুঝতে পারে চারদিক যেন ভেঙে এমন ভাবে মাটির নিচে দেবে যাচ্ছে, তার বসার জায়গাটাও হয়তো বা পাতালে চলে যাবে, আর বিশাল একটা ঝড় আসবে। যতীন কাকা নারায়ণকে উদ্দেশ্য করে বলে, নারায়ণ, যা হওয়ার হয়ে যাক, তুই এই পরীক্ষায় যদি পাশ করতে পারিস তাহলে তুই বিজয়ী, সুরেশের মতো ভুল করিস না। এসব বলতে বলতে প্রকট হয় বিশাল দেহি এক পিশাচ। এইটাকে দেখে নারায়ণ এতটাই ভয় পেয়েছে, ভয় তার শরীরটা পুরো মনে হচ্ছে বরফে পরিণত হয়েছে। বিশাল দেহি এই অবয়বটার যা চেহারা তা আসলে বর্ণনা করবার মতো না। এর দাঁতগুলো যেন হাতির দাঁতের চাইতেও বড়, আর কণ্ঠস্বর মনে হচ্ছিল একসাথে 10-12 জন মানুষ কথা বললে যেরকম হয় ওই রকম কণ্ঠস্বর তার। এই জিনিসটা কিন্তু একদম কঙ্কালসার শীর্ণকায় দেহের, তবে অনেক লম্বা। তার চোখ রক্তবর্ণের, ধারালো এই সমস্ত হাতির মতো দাঁত বেরিয়ে এসেছে। এর নখগুলো অস্বাভাবিক লম্বা এবং বাঁকানো। এই পিশাচের শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ বের হচ্ছে। এর চামড়া শুকনো এবং খসখসে। তার মুখাবয়ব হিংস্রতায় পরিপূর্ণ, যা দেখে নারায়ণ কিছু সময়ের জন্য হলেও নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। ওই অবয়বটি নারায়ণকে উদ্দেশ্য করে বলে, এই তোর সাহস তো কম না, তুই আমাকে সাধনা করবার সাহস করছিস? তবে তোর সাধনায় আমি তুষ্ট। তুই বেশ কিছু পরীক্ষায় পাশও করেছিস, আমি তো দাসত্ব গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু জানিস তো, আমাদেরকে দাস বানাতে হলে তোকে কিন্তু মূল্য দিতে হবে, আর তা হলো তোর প্রিয়জনের জীবন। একথা শোনার পর ক্ষমতার আকাঙ্ক্ষা তার বিবেক বোধকে একদম মেরে ফেলেছিল। সে তো চিন্তা করছে যে কি করবে না করবে। পিশাচ তখন টিটকারি করে বলছে যে, কিরে, তুই অল্পতেই বিচলিত হয়ে গেলি, আমাকে কিভাবে দাস হিসাবে রাখবি রে? আর পিশাচ এটাও বলে, এখন যদি তুই বলিস যে না, আমার কথা শুনবি না, আমাকে দাস হিসাবে রাখবি না, তাহলে তোরকে যে আমি কি করব তুই তো বুঝতে পারতেছিস না। যেহেতু তুই আমাকে ডেকেছিস, আমি চলে আসছি, এখন তো তোকে আমার কথা শুনতেই হবে। নারায়ণ তখন বুঝে ফেলে যে এখন আর তার কোনো উপায় নাই, সে যা ভুল করার করে ফেলছে, এখন এই পিশাচের কথা শুনতেই হবে। ওই সময় নারায়ণ পিশাচের দাবিতে রাজি হয়। এখন প্রিয়জন বলতে সে একটা বুদ্ধি করে, দূর সম্পর্কে এক আত্মীয়ের নাম বলে, যেই আত্মীয়ের নামটাই সে জানে, তাকে খুব ভালো করে চেনেও না, তবে সে এক্সিস্ট করে, অর্থাৎ সে বেঁচে আছে। ওই সময় ওই পিশাচটা বলে যে ঠিক আছে, তার জীবনটা আমি নিলাম। এরপর ওই অবয়বটা নারায়ণের দেয়া বাকি নৈবেদ্যগুলো গ্রহণ করে এবং নারায়ণের দাসত্ব গ্রহণ করে। ওই পিশাচটা নারায়ণকে বলে, প্রতি বছর ঠিক আজকের এই রাত্রে একটা প্রাপ্ত বয়স্ক মেয়েকে নাকি বলি দিতে হবে ঠিক এই জায়গাতে, এইরকম একটা শর্ত দিয়ে দেয়। আর ওই পিশাচটা এটাও বলে দেয়, যদি তুই এইটা করতে কোনো একটা সময় ব্যর্থ হোস, তাহলে তোর পরিণতি হবে কিন্তু খুবই খারাপ। এসব কিছু শোনার পর নারায়ণ মাথা নেড়ে সূচক ইশারা দেয় যে হ্যাঁ, সে সেটা করবে। এদিকে সুরজ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তার তো কোনো খোঁজ খবর নাই যে দিন দুনিয়া কি হচ্ছে।
যতীন কাকা তো উনি ওই সময় কথা বলতে পারবেন, উনি শুধু বসে আছেন গুরু হিসাবে, এছাড়া উনি কোনো কাজ করতে পারবেন না। মাঝে একবার পরামর্শ দিয়েছেন, এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। যতীন কাকা আর নারায়ণ দেখলেন যে ওই পিশাচটা এরপরে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর যতীন কাকার নারায়ণ সুরজকে নিয়ে যতীন কাকার বাড়িতে চলে আসেন। সকাল হলে সুরেশের জ্ঞান ফেরে। যতীন কাকা এবং নারায়ণ দুজনকে উদ্দেশ্য করে বলে যে বুঝতে পারছি যে তোমাদের কাজ হয়ে গেছে, আমি তো পারলাম না। যতীন কাকা বলেন যে তোমার সাথে যে কি হবে আমি জানি না, আমি বারবার বলছি এসব কাজ এত সহজ নয়, ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে এগুলো। তোরা তো আমার কথা বুঝবার চেষ্টা করিস নাই। যাই হোক, একজন সফল হয়েছে, এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বিশ্রাম কর। নারায়ণকে বলে যে তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে বিশ্রাম কর, সময় হলে আমি শুধু নারায়ণকেই ডাকবো, এরপর অন্যান্য জিনিস বুঝাই দিব। নারায়ণের মুখে ছিল বিজয়ের হাসি, কিন্তু সুরেশের মুখে ছিল গত রাতের ভয়, আতঙ্ক, যা তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। কিছুদিনের মধ্যেই এই যতীন কাকা নারায়ণকে তার জানা সব তন্ত্রমন্ত্র শিখিয়ে দেন, আর তার অধীনে থাকা কিছু পিশাচকে নারায়ণকে দান করে দেন। পিশাচদেরকে বলেন যে আমার কাজকর্ম শেষ হয়েছে, আমি একজন যোগ্য শিষ্য পেয়ে গেছি, এখন থেকে তোমরা তার কথাই শুনো। তো এইদিকে সুরেশের অবস্থা কিন্তু খারাপ। অল্প কিছুদিনের মধ্যে শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয়, সারাদিন ঘরের মধ্যে থাকতো, কারোর সাথে ঠিকঠাক মতো কথাই বলতো না। নারায়ণ বেশ কয়েকবার সুরেশের সাথে দেখা করতে গেলেও সুরেশ তার সাথে দেখা করেনি। সে এমন ভাব করতো যেন সে নারায়ণকে চেনেই না। নারায়ণ এবং সুরেশের দেখা দেখিও বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। সুরেশ মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, ধীরে ধীরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুরেশ আত্মহত্যা করে। কিছুদিন যেতে না যেতে বার্ধক্যজনিত কারণে যতীন কাকাও মারা যান। যতীন কাকার শেষকৃত্য নারায়ণ সম্পূর্ণ করেন। যতীন কাকার মৃত্যুতে নারায়ণ ভেঙে পড়েন, কারণ তার ক্ষমতার উৎস ছিলেন এই কাকা। এখনো কাকার কাছ থেকে সবকিছু শিখে উঠতে পারেন নাই উনি। শোক কেটে উঠতেই নারায়ণ বিয়ে করে। এই পিশাচ সাধনায় কিন্তু বিয়ে করতে নিষেধ ছিল না, এজন্য সে বিয়ে শাদী করেছে। যতীন কাকা যতটুকু শিক্ষা দিয়েছিলেন, আর ওই যে পিশাচ, ওই পিশাচটার মাধ্যমে নারায়ণ অনেক ক্ষমতা এবং সম্পদ লাভ করে, সে অনেক ধনী এবং প্রভাবশালী হয়ে ওঠে। ধীরে ধীরে নারায়ণের আত্মা এমনটাই কলুষিত হয়ে যায়, সে নিষ্ঠুর, স্বার্থপর আর নির্দয় হয়ে যায়। তার মধ্যে মানবিক গুণাবলী সব লোপ পায়। পিশাচকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে, একসময় তার উপর কর্তৃত্বও চালায়, অর্থাৎ পিশাচের উপরও সে কর্তৃত্ব চালাচ্ছে। পিশাচ তো তার দাসত্ব মেনেই নিয়েছে। এই পিশাচও নারায়ণের ইচ্ছার সাথে আবদ্ধ, তাকে বিভিন্ন উপায়ে সম্পদ অর্জনে সাহায্য করে। এর মধ্যে ছিল মানুষের ব্যবসায়িক চুক্তিতে হস্তক্ষেপ, লুকানো ধন সম্পদ খুঁজে বের করা, বিশেষ করে এই যে গুপ্তধন খুঁজে বের করা, এটাকেই মেইন টার্গেট নিয়েছিল নারায়ণ। আর অন্যদেরকে শোষণ করা, এটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার ছিল নারায়ণের কাছে। নারায়ণ শুধু তার গ্রাম, ইউনিয়ন না, বিস্তীর্ণ এলাকা জুড়েও অনেক প্রভাব অর্জন করেছিল। মানুষ তাকে সম্মান, ভয় দুটোই করত। কিছু মানুষ তার অনুগ্রহ চাইতেও শুরু করেছিল, কিছু মানুষ তাকে ভয় পেত, তার রাগ এড়ানোর জন্য তাকে বেশ তোষামদি করত। নারায়ণ পিশাচকে ব্যবহার করে নারায়ণের বিরোধিতাকারীদের নিয়ন্ত্রণ, ক্ষতি সবই করত। নারায়ণ পিশাচ ব্যবহার করতে থাকলে তার নৈতিক দৃষ্টিভঙ্গি অবশ্যই ক্ষয় হবে, এবং হয়েছিলও তাই। নারায়ণ আস্তে আস্তে ভয়ঙ্কর নির্মম হয়ে ওঠে। তার লক্ষ্য অর্জনের জন্য যা কিছু দরকার তাই সে করত। নারায়ণ অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। মানুষকে কেবল সে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এক পর্যায়ে নারায়ণ তার পরিবার, তার সম্প্রদায় থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। নারায়ণ যেহেতু যতীন কাকার কাছ থেকে তেমন কোনো বিদ্যা শিখতে পারেন নাই, যতীন কাকা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন, নারায়ণ
প্রায় পুরোটাই ছিল পিশাচের শক্তির উপর নির্ভরশীল। আর এই জিনিসটাই নারায়ণ সে ভুল করেছিল এই অর্থে, সে পুরোপুরি পিশাচের উপর নির্ভরশীল হওয়ার কারণে পিশাচও তাকে পেয়ে বসেছিল। পিশাচকে দিয়ে সে অনেক কাজ করাচ্ছিল, তবে সে আসলে নিজের অজ্ঞাতসারেই পিশাচের হাতের পুতুলে পরিণত হয়। কোনো কাজের বিনিময়ে পিশাচ যাই চাইতো নারায়ণ সেটা দিতে বাধ্য ছিল। আর এই সমস্ত জিনিসগুলো করতে করতেই নারায়ণ নিষ্ঠুর নির্মম হয়ে ওঠে। বাহ্যিক সাফল্য সত্ত্বেও নারায়ণ কিন্তু কখনো ঠিক মতো ঘুমাতে পারত না। ঘুমালে নাকি ওই পিশাচ তাকে স্বপ্নের মধ্যে যন্ত্রণা দিত, আর পিশাচ মনে করিয়ে দিত যে ওই পিশাচটার মাধ্যমে সে যে ক্ষমতা ঐশ্বর্যের একটা মালিকানা পেয়েছে তার জন্য কিন্তু মূল্য দিতে হবে। এভাবে কেটে যায় অনেক দিন। ওই পিশাচটিকে খুশি করবার জন্য কত নিরীহ মেয়ের যে বলি হতে হয়েছে এটা নারায়ণই জানে। কিন্তু পাপ যখন অন্তিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু কোনো কিছু আর কাজে আসে না। নারায়ণের শক্তি, লোভ, লালসা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে একটা পর্যায়ে সে চিন্তা করে যে পিশাচকে সে শায়েস্তা করবে, কারণ পিশাচ অনেক সময় তাকে বিরক্ত করত। যদিও পিশাচকে সে দাস হিসাবে রেখেছিল, কিন্তু পিশাচ বিরক্ত করত, হুমকি ধামকি দিত। এর মধ্যে সে এমন এমন কিছু কাজ শিখে ফেলেছিল আস্তে আস্তে। ওই অল্প বিদ্যা, যেটা আমরা বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে মনে করেছিল যে এই পিশাচের কথা না শুনলে পিশাচ কি এমন ক্ষতি করতে পারবে, কিছুই করতে পারবে না। তো একটা পর্যায়ে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে এটা কি পিশাচই কোন একটা মায়াজাল সৃষ্টি করেছিল নাকি নারায়ণী ভুলে গিয়েছিল, এই বিষয়টা আসলে বলাটা মুশকিল হয়। সেটা হচ্ছে যে কোনো এক রাতে, বছরের ওই যে একটা নির্দিষ্ট রাত, যেই রাতে পিশাচ তার দাসত্ব গ্রহণ করেছিল, সেটা অমাবস্যা হোক পূর্ণিমা হোক, কারণ বছরে তো ওই দিন আসলে একটা চাঁদের হিসাবে তো সেটা পরিবর্তন হয়ে যায়। আগের বছরে যেই রাত্রে অমাবস্যা হয়েছে সেটাতে পরের বছরে ওই রাত্রে অমাবস্যা হবে, এটাও তো বলা মুশকিল। সোজা কথা ওই রাত হলেই হলো। তো ওই রাতটা নারায়ণ কোনো কারণে ভুলে গিয়েছিল, ওই রাতের কথা অনেকদিন আগে থেকে ভুলে গিয়েছিল। যদিও তার একটা আয়োজন থাকে যে কোন মেয়েকে ফাসলিয়ে নিয়ে এসে তাকে বলি দিবে, এরকম তো একটা আয়োজন থাকে, কিন্তু সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে সেই বিষয়টা মনে করেছিল যে আজ না কাল, কাল না পরশু করি, যেহেতু অনেকদিন ধরে করে আসছে। কিন্তু ওইবার ওই রাতের কথা সে ভুলে যায়, আর ভুলে যাওয়াটাই নারায়ণের ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যায়। ওই পিশাচটা নারায়ণকে মনে করে দিতে থাকে যে এখন আর বলি দিলে লাভ নাই, তুই তো আমার সেই নির্দিষ্ট সময়ে আমাকে খুশি করতে পারিস নাই। এইভাবে ওই পিশাচটা নারায়ণকে ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা দিতে শুরু করে। নারায়ণ বুঝতে পারে যে এবার সে পিশাচের পুরোপুরিভাবে বন্দী হয়ে পড়েছে। পিশাচকে দিয়ে কাজ করাতে করাতে সে ভুলেই গিয়েছিল যে এই পিশাচের শক্তিতে সে আসলে শক্তিশালী হয়েছে। তার আলাদা করে কোনো জাদুবিদ্যা সেভাবে শেখা হয়নি, যেহেতু যতীন কাকা খুব দ্রুতই মারা গিয়েছিলেন। তাকে শিষ্য হিসাবে গ্রহণ করার পর তার কাছ থেকে তেমন কিছু শিখতে পারেন নাই, শুধু পিশাচের শক্তিতেই সে শক্তিশালী ছিল। এখন পিশাচ তো তাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে, এখন কি হবে? আসলে এর থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না। নারায়ণ একটা পর্যায়ে মৃত্যুবরণ করেছিল, খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। নারায়ণ জীবিত থাকা অবস্থায় তার শ্যালক তার শিষ্য হয়েছিল। এই যে বিভিন্ন জায়গার থেকে মেয়েদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসা, এই প্রত্যেকটা অপকর্মের মেইন কাজটা করত কিন্তু তার এই শ্যালক, যেটা নারায়ণের স্ত্রীও জানত না। আসলে পরিণতি মানুষের কোন ভাবে যে খারাপ হয়ে যায় এটা বলা মুশকিল, কারণ নারায়ণের জীবনে অনেক ধরনের অপকর্ম রয়েছে। এর মধ্যে একটা জিনিস শোনা যায়, যেটা মানুষের মুখে মুখে বেশি শোনা যায়, সেটা হচ্ছে রহিম শেখ নামের একজন ব্যক্তির সাথে নারায়ণের দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের কারণও ছিল ভিন্ন। এই রহিম শেখের উপর
নারায়ণ কালো জাদু করেছিল। রহিম শেখ ছিলেন একজন ধার্মিক এবং দয়ালু মানুষ। গ্রামের যারা গরিব মানুষ তাদেরকে এই রহিম শেখ সবসময় সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করতেন। এই রহিম শেখের জনপ্রিয়তা নারায়ণের চক্ষু শুল হয়ে যায়। নারায়ণ মনে মনে রহিমকে ঘৃণা করত, কারণ গ্রামের মানুষ নারায়ণকে ভয় পেলেও রহিমকে ভালোবাসত মন থেকে। রহিম মানুষজনকে বোঝাতো নারায়ণের কাছে না যাওয়ার জন্য, নারায়ণের কাছ থেকে সাহায্য না নেয়ার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান, যার নাম ছিল আব্দুল কাদের মণ্ডল, সে এসে নারায়ণের কাছে বলে যে, নারায়ণ, তুমি তো রহিম সম্পর্কে জানো, সে তোমার নামে অনেক কথা বলে বেড়ায়। এই রহিম আমার কোনো কথাই শোনে না, গ্রামের পঞ্চায়েতে আমাকে কোনো সম্মানই করে না। গ্রামের মানুষ বিচার আচারে আমাকে ডাকে, কিন্তু আমি যে বিচার করে দেই সেই বিচার এই রহিম মানে না, এমনকি লোকজনও মানে না। তারা আবার রহিমের কাছে যায়, রহিম যে বিচার মেনে দেয় দুই পক্ষ সেটা মেনে নেয়। এইভাবে চলতে থাকলে তো সমাজে আমার বাপ দাদারা যে কাজগুলো করে আসে, মানুষের বিচার সালিশ করে আসে, আমাদের একটা সম্মান আছে, আমরা তো আস্তে আস্তে সেই সম্মানটা হারাই ফেলবো, আমরা তো আমাদের ক্ষমতাও হারাই ফেলবো। আর তোমার নামে তো অনেক কথা বলে, আসো এই রহিমকে আমরা শায়েস্তা করি। অনেকভাবে তো ওকে অপমান করার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে পারি নাই, আসো এইবার আমরা এই চেষ্টাটা করি। এই চেয়ারম্যান আব্দুল কাদের মণ্ডল এই নারায়ণকে আরো উৎসাহিত করে রহিমকে শায়েস্তা করার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য। নারায়ণ চিন্তা করলে, এইবার আমি একটা লোক পাইছি, চেয়ারম্যান যদি আমার পক্ষে থাকে তাহলে তো এই কাজটা আমি আরো সহজে করতে পারবো। এখন তো আমি আরো একটা স্ট্রং হাত পেয়ে গেলাম। তখন রহিমকে সে ভয়ঙ্কর কালো জাদু করার সিদ্ধান্ত নিয়েছিল। একটা ভয় ছিল নারায়ণের মধ্যে, শুরুতে সে কালো জাদু করতে পারে নাই। যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে, যদি রহিমকে কালো জাদু করা হয়, গ্রামবাসী যদি বুঝতে পারে, তাহলে গ্রামবাসী যারা রহিমের পক্ষে আছে তারা তো সব লাঠিসোঁটা নিয়ে একবারে আক্রমণ করবে। দিন দুপুরে আক্রমণ করলে ওই পিশাচ খুব একটা কাজ করতে পারবে না, কারণ পিশাচের সাথে তার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই সমস্ত বিষয়গুলো যখন চলছিল, একটা পর্যায়ে সে পিশাচকে আবার আহ্বান করে। পিশাচের সাথে তার একটা দ্বন্দ্ব চলছিল, তারপরও পিশাচকে বলে যে রহিম তার শত্রু, যে কোনো মূল্যে তাকে শেষ করে দিতে হবে। পিশাচ নারায়ণের প্রস্তাবে রাজি হয়। আর এই রাজির পিছনে একটা বিষয় ছিল, এর বিনিময়ে রহিমের পরিবারের একজনের জীবন দিতে হবে। নারায়ণ রাজি হয়ে, মানে রহিমের পরিবারের একজনের জীবন চেয়েছিল আর কি। নারায়ণ তো রাজি হয়ে গিয়েছিল যে রহিমকে তো মারবই, রহিমের পরিবার একজনকে বলি হিসাবে নিব। পিশাচটি নারায়ণকে অমাবস্যার রাত্রে একটি যক্ষের ব্যবস্থা করতে বলে। তো কিভাবে করতে হবে পিশাচ সবকিছু বলে দেয়। নারায়ণ ঠিক পিশাচের কথা মতো অমাবস্যার রাত্রে শ্মশানে যান। নিস্তব্ধ অবস্থা সেখানে, গা ছমছমে পরিবেশ। ওই শ্মশান ঘাটের চতুর্দিকে ওই সময় পানি জমেছিল, সম্ভবত এটা বর্ষাকাল ছিল, এই জন্য পানি জমেছিল আর কি। চারদিকে পানি, মাঝখানে উঁচু শ্মশান। সাধারণত শ্মশানগুলো একটু উঁচু করে করা হতো, বিশেষ করে কিছু কিছু জায়গায়, কেননা বর্ষার সময় যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে পোড়াতে গিয়ে কোনো সমস্যা না হয়। তো ওই শ্মশানে পুরনো বেশ কিছু সমাধি ছিল, ঝিঝি পোকার ডাক আর হিম শীতল বাতাস। পুরনো একটা গাছের নিচে বসে পূজার আয়োজন শুরু করেছে। পূজার যে সমস্ত উপকরণগুলো ছিল সেগুলোই নিয়েছে। এক এক সময় এক এক ধরনের উপকরণ লাগে বিভিন্ন ধরনের কালো জাদুতে। ওই কালো জাদুতে কালো বিড়াল, সাপের রক্ত, মানুষের খুলি, মোমবাতি, জবা ফুল, সিঁদুর, আরো অনেক ধরনের জিনিস আছে আর কি। তো এই রক্ত যেগুলো, এগুলো মানুষের খুলির উপরে ঢেলে দিতে হয়, যেই রক্তটা খুলি বেয়ে বেয়ে পড়তে থাকে, আর এরপর মন্ত্র পাঠ করতে হয়। তো নারায়ণ তো মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্র উচ্চারণ করার কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ করে নারায়ণ নিজের মাথার চুল একটা একটা করে ছেঁড়া শুরু করে। এটা নাকি এই ধরনের পূজার একটা পদ্ধতি। মাথার চুল ছিঁড়ে এমনভাবে ছিঁড়তে হবে যে মাথা থেকে যেন রক্ত বের হয়, এবং ওই রক্তটা ওই যজ্ঞের আগুনে দিতে হবে। চারদিক কেমন করেই হঠাৎ করে যেন চুপ হয়ে যায়। এমন মনে হচ্ছে দূর থেকে, অনেক দূরে যদি মানুষ কথা বলে
সেই কথাও কানে ভেসে আসবে, এতটাই চুপ হয়ে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া সবকিছু লন্ডভন্ড করে দিল, আর আগুনের শিখাগুলো নেচে উঠল। সেই আলো আধারের মধ্যে দেখা গেল একটা পিশাচের কুৎসিত ছায়া। নারায়ণের সাথে থাকা পিশাচটি বলে ওঠে, নারায়ণ, এই যে যাকে দেখছিস সে আমার আপন ভাই। আমার আপন ভাইয়ের কাছে এবার তোর মনের ইচ্ছার কথাটা বল। নারায়ণ চিন্তা করলো যে পিশাচটা এই কাজটা নিজে করতে পারতো, তার আপন ভাইকে কেন ডেকে নিয়ে আসলো। নারায়ণ পিশাচটিকে বলে যে সে রহিম আর তার পরিবারকে শেষ করতে চায়। নারায়ণের কথা মতো পিশাচটি রাজি হয়। তখন নারায়ণের পিশাচ আর ওই পিশাচের ভাই এই দুইজন বলে যে নারায়ণের পিশাচ বলে যে রহিমের পরিবারের কোনো একজনকে আমি শেষ করব, আমি বলি হিসাবে সেটা নিব, আর রহিমকে শেষ করবে আমার ভাই। তো এইসব বলতে বলতে তারা হাসতে থাকে। আর হঠাৎ করে দুইজন একসাথে নারায়ণের মুখের সামনে চলে আসে, তাদের মাথাটা নিয়ে আসে, এসে বলে যে তোর দেয়া সকল নৈবেদ্য গ্রহণ করলাম। হঠাৎ করে মাথা যে কাছে নিয়ে আসছে, চমকে উঠেছে নারায়ণ, কারণ দূরে রয়েছে এই দুইটা জিনিস। হঠাৎ করে গলাটা লম্বা করে যদি মাথাটা কাছে নিয়ে আসে তাহলে মানুষ একটু চমকে যাবে, এটাই স্বাভাবিক। এই ঘটনার 1-2 দিন পর থেকেই রহিমের পরিবারের উপর চলতে থাকে ভয়ঙ্কর সমস্ত অত্যাচার। রহিমের স্ত্রীর অসুস্থতা হঠাৎ করে শুরু হয়, সে মাঝে মাঝে পিশাচ দেখতে পায়, তার চোখ লাল হয়ে যায়, হঠাৎ করে শরীরে অস্বাভাবিক শক্তি চলে আসে, ওই জিনে ধরা রোগীদের যেরকম সমস্যা হয় আর কি ওই রকম। তো নিজেকে ক্ষতি করার চেষ্টা করছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, বিভিন্ন মানুষকে গালি দিচ্ছে, আর রহিমকে উদ্দেশ্য করে বলতো যে আমার রক্ত চাই, রক্ত। এর মধ্যে কি হয়, রহিমের ফসলের ক্ষেত কোনো এক কারণে নষ্ট হয়ে যেতে থাকে। পাশাপাশি জমিতে রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যেত। ফসলের জমিগুলোতে যারা মানুষজন অনেক সময় পাহারা দিতে আসতো তারা দেখতো যে অদ্ভুত সমস্ত ছায়াগুলো এই রহিমের ক্ষেতে ঘোরাফেরা করছে। মানুষের আকৃতির মতো দেখা গেল, সেগুলো ছিল অনেক লম্বা আকৃতির, আর এদেরকে দেখা গেলে ভয়ঙ্কর রকমের মাংস পচা গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ত। ধীরে ধীরে রহিমের গরুগুলো মারা যেতে শুরু করে। যে গরুটা মারা যায় তাদের শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যেত, চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসতো এরকম একটা ভাব, আর চামড়ায় পিশাচের নখের দাগ দেখা যেত, যেটা মারা যেত আর কি। একদিন রাত্রে রহিম ঘুমাচ্ছে, তখন সে দেখতে পায় কুৎসিত দেখতে একটি পিশাচ টাইপের জিনিস স্বপ্নের মধ্যে তাকে তাড়া করছে, তার পরিবারের সদস্যদেরকে মারছে। ওই পিশাচটি রহিমের মৃত আত্মীয়দের রূপ ধরে দেখা দিত, তাদের কণ্ঠ নকল করে এমন সমস্ত কথা বলতো যা শুনে রহিমের মনে খুব কষ্ট হতো। আপনজনদেরকে পিশাচ রূপে দেখে রহিম দিশেহারা হয়ে যেত। ওই পিশাচগুলো রহিমকে তার পরিবারের ভবিষ্যৎ দেখাতো। সেখানে সে দেখতো যে তার সন্তানরা ধীরে ধীরে এই পিশাচের আক্রমণের শিকার হচ্ছে, তাদের শরীর বিকৃত হয়ে যাচ্ছে এবং তারা নিজেরাও একটা সময় পিশাচের মতো আচরণ করছে। এই দৃশ্য দেখে রহিমের মন খুব খারাপ হতে থাকে। পিশাচ রহিমের মনের গভীরে লুকানো ভয়গুলো আস্তে আস্তে বের করে আনতো। ছোটবেলার ঘটনা, ব্যর্থতা কিংবা প্রয়োজন হারানোর বেদনা সবকিছু যেন স্বপ্নের মধ্যে জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়াতো। ঘুম থেকে ওঠার পরও এই বিষয়গুলো সারাদিন তার মাথার মধ্যে ঘুরঘুর করতো। রহিম সেই ভয়গুলোর সঙ্গে একা একাই লড়তে বাধ্য হতো। পিশাচ শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও রহিমকে ভয় দেখানো শুরু করলো। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করে পিশাচের ছায়া পড়তো রহিমের উপর। চারপাশের পরিচিত মুখগুলোকে হঠাৎ করে সে দেখতো যে বিকৃত হয়ে গেছে। আশেপাশে যে লোকজনগুলো আছে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে ভয়ঙ্কর পিশাচের রূপ নিত, যা দেখে রহিম শিউরে উঠত। আসলে সেই মানুষগুলোর চেহারা ঠিকই ছিল। পিশাচ শুধু মানসিক ভয় দেখেই ক্ষান্ত হতো না, সে রহিমকে শারীরিকভাবেও নির্যাতন করা শুরু করলো। ঘুমের মধ্যে তার শরীর জ্বলা পোড়া শুরু হতো, মনে হতো কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে তার চামড়া ছিঁড়ে ফেলছে। শরীরে কালশিটে দাগ পড়তো, যা দেখে মনে হতো কেউ তাকে পিটিয়েছে। একদিন রাত্রে হঠাৎ রহিম খেয়াল করে তার হাত পাশে নাড়াতে পারছে না। তখন সে দেখে টিনের চাল ভেদ করে এক ভয়ঙ্কর পিশাচ ঢুকে পড়েছে। পিশাচটিকে দেখে রহিম মুহূর্তের মধ্যেই যেন তার বাক শক্তি হারিয়ে ফেলে। পিশাচটি হাসতে হাসতে বলে, কে রহিম, তোর কি তোর পরিবারের উপর কোনো মায়া নেই রে?
পরিবারের সদস্যদের জীবন বাঁচানোর কোনো ইচ্ছা নেই তোর? যদি নিজের পরিবার জীবন বাঁচাতে চাস তবে নারায়ণের পায়ে গিয়ে পড়। পিশাচের কথা শুনে রহিমের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই সময় ওই পিশাচটা তার মাথাটা ঠিক ওই যে নারায়ণের মুখের সামনে যেভাবে নিয়ে আসছিল ওইভাবে সামনে নিয়ে আসে এবং বলতে থাকে, যা বলছি তাই কর। যখন এই কথা বলেছে, পিশাচের মুখ থেকে খুবই বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়ে আসে, আর তার মুখ থেকে এক ধরনের তরল পদার্থ বেরিয়ে রহিমের পেটের উপরে পড়ে। এই দুর্গন্ধে রহিমের মনে হচ্ছে যে বমি হয়ে শরীরের ভিতরে থাকা সবকিছু বেরিয়ে যাবে। আর তখনই রহিম দেখতে পেল পিশাচটি কোথায় যেন মিলিয়ে গেল। রহিম চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকার শুনে স্ত্রী ছেলে মেয়েরা সবাই জেগে যায়। রহিম আসলে কিছু বলতে পারছিল না, শুধু কান্না করছে যে কি হচ্ছে আমার সাথে, কেন এমনটা হচ্ছে, আমি কার কি ক্ষতি করলাম, আমি তো মানুষের জানা মতে কোনো ক্ষতি করি নাই। এদিকে দিন যত যায় পিশাচগুলোর ভয়ঙ্কর তাণ্ডব রহিমের ছোট বাচ্চাদের উপর চলতে থাকে। গ্রামের মানুষজন রাতের বেলা রহিমের বাড়ির আশেপাশে যেতে ভয় পেত, কারণ তারা নাকি এমন কিছু অবয়ব দেখত যে অবয়বগুলো রহিমের বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে এবং ভয়ঙ্কর ধরনের আওয়াজও তারা শুনত। আস্তে আস্তে রহিমের পরিবারে শুরু হয় একের পর এক রোগ। রহিমের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার বা তাকে বাঁচানো সম্ভব না। রহিম বুঝতে পারে তারপর কালো জাদু করা হয়েছে। উনি আবার গ্রামের এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, জানতে পারলেন যে নারায়ণ এই রহিমের পরিবারের উপরে পিশাচের মাধ্যমে কালো জাদু করেছে। তান্ত্রিক রহিমকে জানান এই জাদু কাটানো খুবই কঠিন, তবে তিনি চেষ্টা করবেন। তান্ত্রিক একটা পূজা করেন, পিশাচকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই যে নারায়ণ, এই নারায়ণ কিন্তু ওই তান্ত্রিকের থেকে শক্তিশালী হওয়ার কারণে পিশাচকে আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তখন তান্ত্রিক রহিমকে বলেন যে নারায়ণকে থামাতে না পারলে রহিমের পরিবারে কেউ বাঁচবে না। অল্প কয়েকদিনের মধ্যেই একদিন রহিমের ছেলের লাশ পাওয়া যায় পুকুরে। ছেলের শোকে রহিম প্রায় পাগলের মতো অবস্থা। শোক কাটতে না কাটতেই রহিমের স্ত্রীও মৃত্যুবরণ করেন। তিলে তিলে কষ্ট পেয়ে রহিমের চোখের সামনে তার স্ত্রীও মারা যায়। অনেক কবিরাজতান্ত্রিক দেখানোর পরও কেউ কিছুই করতে পারেনি। স্ত্রী ছেলে সবাইকে হারিয়ে পাগলের মতো ঘুরতে থাকে রহিম রাস্তায় রাস্তায়। রহিমের এই অবস্থা দেখে একদিন ওই তান্ত্রিকের মনে খুবই কষ্ট লাগে যে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল রহিমের মতো ভালো মানুষের। তখন রহিমকে সে ডাকে বলে যে রহিম, তুমি কি প্রতিশোধ নিতে চাও? তোমার কি একবারও প্রতিশোধ নিতে মন চায় না? তান্ত্রিকের কথা শুনে রহিম একেবারে মুষড়ে পড়েন। পরিবারকে বাঁচাতে না পারার কষ্ট, এটা যে কি কষ্ট যারা পরিবার হারিয়েছে তারা বুঝতে পারে। রহিম ঠিক করলেন নিজের জীবন দিয়ে হলো নারায়ণকে তিনি প্রতিহত করবেন। একদিন গভীর রাত্রে যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে, রহিম ঘর থেকে বের হন, হাতে একটা পুরনো লাঠি, তার মনে অগাধ সাহস। তিনি জানেন পথটা কঠিন, তবে চেষ্টা করতে হবে। শেষ চেষ্টা হিসাবে রহিম গ্রামের তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রহিমকে একটা উপায় বাতলে দেন, বলে যে নারায়ণের দুর্বলতা খুঁজে বের করতে পারলে তাকে হারানো সম্ভব। রহিম সেই দুর্বলতা খুঁজতে শুরু করেন। দিনের পর দিন তিনি নারায়ণের গতিবিধির উপর নজর রাখেন। অবশেষে তিনি জানতে পারেন নারায়ণ প্রতি অমাবস্যায় শ্মশানে গিয়ে পূজা করে, আর সেই পূজাই তার শক্তির উৎস। রহিম ঠিক করেন আগামী অমাবস্যায় তিনি নারায়ণের সেই পুজো ভণ্ডুল করে দেবেন। সেই রাত্রে রহিম একা শ্মশানে যান। চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। পুরোনো দিনের ভাঙাচোরা সমাধিগুলো যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে সেখানে। দূরে আবছা আলোয় রহিম দেখতে পান নারায়ণ পূজা করছে, মন্ত্র ওড়াচ্ছে, আর আগুনের শিখাগুলো দাউ দাউ করে জ্বলছে। রহিম লাঠি হাতে এগিয়ে যান। হঠাৎ করে নারায়ণ চমকে ওঠে। রহিমকে দেখে সে প্রথমে ভয় পেলেও পরক্ষণে তাচ্ছিল্যের হাসি হাসে, বলে, আরে রহিম, তুই কি করতে পারবি? আমার পিশাচেরা তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে এখন। রহিম কিন্তু ভয় পায় না। রহিম বলে, আমার আর বাঁচার ইচ্ছাও নাই, আমার বাঁচতে ইচ্ছাও করে না। কেন করে না তা তুই জানিস, কারণ আমি আমার পরিবার পরিজনকে হারিয়েছি তোর কারণে। মানুষকে উপকার করা এ যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমি সেই পাপী, সেই পাপের কাফফারা আমি দিলাম। তবে তোকে তো আমি আর নতুন করে কাউকে ক্ষতি করতে দেব না। তোর বিষয়ে আমি সব খোঁজ খবর নিছি। রহিম নারায়ণের দিকে লাঠি নিয়ে তেড়ে যান। এই যে নারায়ণের যে প্রতিরক্ষা বৃত্ত, এটাই তো কোনো পিশাচ ঢুকতে পারবে না, কিন্তু মানুষ কিন্তু
এই জিনিসের মধ্যে অনায়াসে ঢুকতে পারবে, বেরোতে পারবে। তো রহিম তো লাঠি নিয়ে তেড়ে গেছে নারায়ণের দিকে। নারায়ণ তো কালো জাদু জানে, রহিম শুধু লাঠি চালাতে পারে, সে তো আর কালো জাদু জানে না। লাঠি নিয়ে নারায়ণকে ধামাধাম পিটানো শুরু করছে। আর রহিম এর ভিতরে যে কাজটি করেছে, নারায়ণের যজ্ঞের যে আগুন, মানে পূজার আগুন, এটা নিভিয়ে দিয়েছিল। পূজার আগুন নিভে গেছে, আর লাঠি দিয়ে পেটানো শুরু করছে নারায়ণকে। লাঠির আঘাতে নারায়ণ মন্ত্র পড়া বন্ধ করে দেয়, নারায়ণের শক্তি কমতে থাকে। আর ওই সময় নারায়ণের পিশাচেরা এসে রহিমকে আক্রমণ করেছিল। রহিম কি পিশাচের সাথে পারে? নিশ্চয়ই পারে না। রহিম হার মেনেছিল। রহিম শেষ শক্তি দিয়ে চিৎকার করেছিল, তার চিৎকার অনেকেই শুনেছিল। সে চিৎকার করে বলেছিল যে মৃত্যুতে আমার আর ভয় নাই রে, কিন্তু তোদের কাছে আমি হারবো না, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। রহিমকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু পরবর্তীতে নারায়ণও মারা যায়। রহিমকে জ্ঞান ফেরানোর পর রহিম বলেছিল সে কি কাজ করেছে। আর কয়েকদিনের মধ্যে নারায়ণের মৃত্যু হয়। ধারণা করা হয় ওই যে যজ্ঞের আগুন নিভে গিয়েছিল, হতে পারে যে ওই রাত্রেও কোনো একটা মেয়েকে বলি দেওয়ার কোনো একটা পরিকল্পনা ছিল, যেটা হয়তো বা রহিমের কারণে সফল হয়নি। অন্য কোনো শিষ্যকে নিয়ে আসতে বলা হয়েছিল, কোনো একটা মেয়েকে সেখানে বলি দিবে। এটা জানা যায় না আসলে ওই রাত্রে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কিনা। তবে রহিম যতটুকু বলেছিল সেইটা মানুষ কিছু জানতে পেরেছিল। আর নারায়ণ সম্পর্কে সে অনেক কথা শুনেছিল, সে তান্ত্রিকের কাছে সেই কথাগুলো বলেছিল। এইভাবেই কিন্তু নারায়ণ কিভাবে তান্ত্রিক হয়ে উঠেছিল সেই কথাগুলো জানা যায়।